সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আর আজ কাহনে আপনি শুনবেন ডক্টর অমৃতেন্দু মুখার্জির কাহিনী ক্রিপ্টো রহস্য অন্তিম পর্ব। প্রথম পর্ব যারা শোনেননি বা মিস করেছেন তারা এক্ষুনি চলে যান ডেসক্রিপশনের শুরুতে অথবা পিন্ড কমেন্টে। আর যারা এত সময় নষ্ট করতে চাইছেন না তাদের জন্য থাকছে রিক্যাপও। তবে হ্যাঁ, শুরু করার আগে সেই পুরনো কথা, প্লিজ বিরক্ত হবেন না, এটা তো বলতেই হবে আমাদের। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক করে এবং কাহনে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। শুরু হচ্ছে ডক্টর অমৃতেন্দু মুখার্জির কাহিনী ক্রিপ্টো রহস্য অন্তিম পর্ব। তবে তারও আগে রিক্যাপ। সাহিত্য দীর্ঘজীবী হোক। সরোজ সেন নামে এক বিখ্যাত শিল্পপতি একটা কেস নিয়ে আসেন ভিক্টর চ্যাটার্জির কাছে। ভিক্টর ওরফে ভিক পেশায় কেমিস্ট্রির প্রফেসর, আর তার ভাই তথা অ্যাসিস্ট্যান্ট রিক মেডিকেল স্টুডেন্ট। সরোজবাবু জানান তিনি, অশোক চন্দ্রন এবং বিমলেশ মেহতা প্রতাপ সাহার কোম্পানির শেয়ার কেনেন বছরখানেক আগে। যদিও নৈহাটির এই কোম্পানিটা বিমলেশ একা টেক ওভার করতে চেয়েছিল, কিন্তু প্রতাপ সাহা সেটা আটকানোর জন্যই বাকি দুজনকে পার্টনার হিসেবে নিয়ে আসেন। কিছুদিন পর জার্মানির একজন ইঞ্জিনিয়ার হঠাৎই একটা ডিল নিয়ে আসে প্রতাপবাবুর কাছে। তিনি জানান তাঁর এক্সপার্টিজের সাহায্যে প্রতাপবাবুর কোম্পানি খুব কম খরচে স্যাটেলাইট ফোন বানাতে পারবে নৈহাটিতে বসেই। কিন্তু সেই সমস্ত সিক্রেট এই ইঞ্জিনিয়ারটি বিক্রি করবে $100 মিলিয়ন বিনিময়ে, আর পুরো টাকাটাই দিতে হবে ক্রিপ্টোকারেন্সিতে। প্রতাপবাবু বাকি পার্টনারদেরও এই প্রস্তাবে রাজি করান। সবাই টাকা দিয়ে বিটকয়েনে কনভার্ট করে হার্ডওয়্যার ওয়ালেটে রেখেও দেন প্রতাপবাবুর কাছে। কিন্তু ডিল ফাইনাল হওয়ার আগেই নৈহাটির ফ্যাক্টরিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মারা যান প্রতাপবাবু ও তার কোম্পানির আরও অনেকে। প্রতাপবাবুর সেক্রেটারি অম্বরীশবাবু অর্ধদগ্ধ অবস্থায় কোনো রকমে জানালা দিয়ে লাফিয়ে পড়লেও প্রায় মরে বেঁচে আছেন প্রতাপবাবুর হসপিটালের বার্ন ইউনিটে। তারপর থেকেই সেই $100 মিলিয়ন হার্ডওয়্যার ওয়ালেট আর পাওয়া যাচ্ছে না। এই হার্ডওয়্যার ওয়ালেটের সিড কোড আর পাসওয়ার্ড জানা না থাকলে এই টাকা আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব নয়। এদিকে প্রতাপ সাহার মেয়ে প্রজ্ঞা ছুটে আসে লন্ডন থেকে। রাজনৈতিক নেতাদের কাছের লোক বিমলেশ মেহতা টাকা উদ্ধারে নিজের গুন্ডা বাহিনীকে নামায়। প্রজ্ঞাকেও গৃহবন্দী করে রাখা হয়। প্রতাপবাবুর লাইব্রেরি তন্ন তন্ন করে ইউভি লাইট দিয়ে খোঁজা হয়। এমনকি পাসওয়ার্ড আর সিড কোডের জন্য নার্সিংহোমে থাকা অম্বরীশবাবুর বার্ন ইউনিটেও গুন্ডা পাঠিয়ে গুলি চালায় কেউ, কিন্তু কিচ্ছু পাওয়া যায় না। তারপরেই নৈহাটি আসার পথে একটা দুর্ঘটনায় মারা যান বিমলেশ মেহতা। তারপর কল্যাণী স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গেই লোকাল ট্রেন পেয়ে গেলাম। নৈহাটি পৌঁছতে ওই মিনিট 20 লাগলো। তখন সন্ধে ঘনিয়ে এসেছে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ভিক একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো, সাহা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যাবে? সাহা? সে তো আগুনে পুড়ে গেছে, বন্ধ আছে। হ্যাঁ, ওখানেই যাব। যাবে কিনা বলো? ও তো গঙ্গা ধারে, দূর আছে, 40 টাকা লাগবে। হ্যাঁ দেবো, চলো। বেশ ব্যস্ত শহর নৈহাটি। দুদিকে জমজমাট দোকানপাট, রাস্তায় 2 চাকা 4 চাকা সাইকেল, রিক্সা আর পথচারীদের ভিড়। তার মধ্যে দিয়ে অদ্ভুত দক্ষতার সঙ্গে রিক্সাটি এঁকে বেঁকে এগিয়ে চলতে লাগলো। কিছুক্ষণ পরে লোকের ভিড় কম হয়ে এলো। এখানে সরু সরু গলি আর দুদিকে বসত বাড়ি, কোথাও বা বড় হাউজিং কমপ্লেক্স। আরও কিছুক্ষণ চলার পর একটা অপেক্ষাকৃত জনমানবশূন্য জায়গায় এসে পৌঁছলাম।
এখানে রাস্তার আলো খুব কম, দুদিকে বড় বড় গাছ, বেশ একটা গা ছমছমে পরিবেশ। তবে রাস্তাঘাট অপেক্ষাকৃত চওড়া। রাস্তার দুধারে বেশ বড় বড় ঘেরা কম্পাউন্ড। ভেতরে সন্ধ্যার শেষ আলোটুকু আটকে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল বিল্ডিং। তার কোনোটার মাথায় গগনভেদী চিমনি। ভিক আমার দিকে তাকিয়ে বলল, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। জনমানব শূন্য এক রাস্তায় একটা বড় লোহার গেটের সামনে রিক্সা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। এই তো এসে গেছে বাবু, এই যে ডান দিকে। ভাড়া মিটিয়ে দিতেই কাল বিলম্ব না করে লোকটা রিক্সা ঘুরিয়ে বিদায় নিল। এখানে অন্ধকারটা আরো বেশি লাগছে। সন্ধ্যের আলোটুকুও যেন আস্তে আস্তে চলে যাচ্ছে। ভিক রাস্তার সামনের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখ, সামনে গঙ্গার ঘাট। সত্যিই তো, সামনে গঙ্গা দেখা যাচ্ছে। তবে ঘাটটা পরিত্যক্ত, আলো নেই আর লোকজনও নেই। এবার গেটের দিকে তাকাতেই বুকটা ছ্যাঁত করে উঠল। লোহার গেটের মধ্যে দিয়ে ভেতরটা সন্ধ্যের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। সামনে একটা বেশ বড় ফাঁকা জায়গা, তার পেছনে দৈত্যাকার এক বিশাল বিল্ডিংয়ের অবয়ব। বিল্ডিংটা 5 তলা। এই তাহলে অভিশপ্ত সাহা ইন্ডাস্ট্রি। কারখানাটা দেখে পরিত্যক্ত জনমানব শূন্য বলে মনে হলো। বিল্ডিংয়ের ভেতরটা ঘুটঘুটি অন্ধকার। সর্বনাশ, ভিক কি এখন এর ভেতরে ঢোকার মতলব করছে? কথাটা মনে হতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। লোহার গেটটার দিকে আরেকটু এগোতেই দেখে আশ্বস্ত হলাম যে গেটে একটা বড় তালা ঝুলছে। কিন্তু পর মুহূর্তেই চোখে পড়ল গেটের ডান দিকটায় মানুষের যাতায়াতের জন্য একটা খিড়কি গেট করা, যেটা সামান্য খোলা। মনটা দমে গেল। ভিককে যতটুকু চিনি ও ভেতরে ঢুকেই ছাড়বে। আর একটু এগোতেই চোখে পড়ল জায়গাটা একেবারে পরিত্যক্ত নয়। গেটের ঠিক ভেতরেই ডান দিকে একটা গুমটি ঘর। সেখানে একটা টিমটিমে আলো জ্বলছে, আর ভেতর থেকে হালকা হালকা FM রেডিও শব্দ ভেসে আসছে। একজন মানুষের মাথা কিছুটা দেখা যাচ্ছে। ভেতরে বসে আছে সে। ভিক এক টানে আমাকে গেটের সামনে থেকে সরিয়ে দেওয়ালের কাছে নিয়ে এলো। তারপর ফিসফিস করে বলল, এখান দিয়ে ঢুকতে গেলেই দারোয়ানটা আমাদের দেখে ফেলবে। আমি নিচু গলায় বললাম, ওকে গিয়ে বললে হয় না আমাদের সরোজবাবু পাঠিয়েছেন, মানে আমরা তদন্ত করতে এসেছি। ও তো তাহলে আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে সব দেখিয়ে দিতে পারত। অত সোজা ভেবেছিস? এখন পরিস্থিতি পুরো পাল্টে গেছে। আমার ধারণা এই কারখানা বিমলেশের দখলে। সরোজ আর অশোকের কথা বললে দারোয়ান মানবে না। বিমলেশ বা আয়ুষ্মানকেই ফোন করবে। বিমলেশ তো ওপরে, আর আয়ুষ্মানকে যদি ফোন করে সে আমাদের এক্ষুনি ওপরে পাঠাবার ব্যবস্থা করবে। নিশ্চয়ই এতক্ষণে সাহাভিলা তছনছ হয়ে গেছে, যদি না পুলিশ সময় মতো পৌঁছে থাকে। আমি বলছিলাম কি, এখন না হয় চলো এখান থেকে। কাল সকালে সরোজবাবুকে সঙ্গে নিয়ে এসে যদি তদন্ত করা যায় দেখো। সেটা সম্ভব হলে তো করতামই, কিন্তু সময় নেই হাতে। খুব তাড়াতাড়ি একটা কিছু ঘটবে। আজ বিমলেশের খুনটা সবকিছু এসক্যালেট করে দিয়েছে। কাল সকালে হয়তো অনেক দেরি হয়ে যাবে। একটু রিস্ক তো নিতেই হবে। এটুকু বুঝতে পারছি যে অপরাধী জাল গুটিয়ে নিচ্ছে, কিন্তু আমি এখনো বেশ কয়েক ধাপ পেছনে। অপরাধী কে তুমি জানো? আন্দাজ করতে পারি, কিন্তু এখনো অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া বাকি আছে। তাই কারখানাটা দেখাটা দরকার। তাহলে কি করা যায়? দারোয়ানটার চোখে ফাঁকি দেবে কি করে? ভিক দেওয়াল ধরে একটু এগিয়ে গেটের সামনে গিয়ে আবার ভেতরে উঁকি মেরে দেখল। তারপর রাস্তার দিকে ফিরে মাটির দিকে এদিক ওদিক তাকাতে লাগল। বুঝতে পারছি না ঠিক কি করতে চাইছে। হঠাৎ ও রাস্তা থেকে একটা পাথরের ডেলা কুড়িয়ে আমার হাতে দিয়ে বলল, তোর তো খুব ভালো টিপ। দারোয়ানটাকে একটু ডিস্ট্র্যাক্ট কর না পাথর ছুঁড়ে। ওই দেখ, গেট থেকে একটু দূরে একটা সাইকেল পার্ক করা আছে, দেখতে পাচ্ছিস? দারোয়ানটারই হবে।
সোজা সাইকেলের বেল লক্ষ্য করে মারত। সাইকেলের কাছে যেতে গেলে ওকে গেটের ওদিকটায় যেতে হবে। আমরা ততক্ষণে ভেতরে ঢুকে ওই বড় গাছটার পেছনে লুকোতে পারবো। ভিক ওপর দিকে আঙুল দেখালো। কমপ্লেক্সের ধারে দেওয়াল ধরে ধরে বিভিন্ন রকমের গাছ পোঁতা, যদিও মাঝখানটা পুরোটাই ন্যাড়া। আমি ভয় ভয় বললাম, এতে কাজ হবে? আমাদের দেখে ফেলবে না তো ঢোকার সময়? তুই সাইকেলের বেলে লাগাতে পারবি কিনা বল। হ্যাঁ, সে তো লাগিয়ে দেব। যা বলছি কর। যত জোরে সম্ভব সাইকেলের বেল লক্ষ্য করে পাথরটা ছুঁড়ে মার, মিস না হয় যেন। কাজটা আমার পক্ষে খুবই সহজ ছিল। এটা আমার সহজাত প্রতিভা। সাইকেলের বেলটার দিকে মনোযোগ দিলাম। সঙ্গে সঙ্গে আশেপাশে সব কিছু চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। এক মুহূর্ত দ্বিধা না করে সোজা ছুঁড়ে দিলাম পাথরটা। বেলের ওপর সেটা এত জোরে গিয়ে পড়ল যে বেলে শুধু টং করে শব্দ হলো তাই নয়, পুরো সাইকেলটাই সশব্দে উল্টে পড়ল। কে রে? কে ওখানে? সিকিউরিটি রুম থেকে বাজখাঁই গলায় চিৎকার ভেসে এলো। প্রায় সঙ্গে সঙ্গেই দারোয়ানটা দুধ দাঁড় করে দরজা খুলে বেরিয়ে তার বিশাল বোপো নিয়ে সাইকেলের দিকে ছুটল। আর সেই মুহূর্তেই ভিক ফিসফিসিয়ে বলে উঠল, নাও, গো গো। প্রায় নিঃশব্দে খিড়কি গেটটা খুলে ভেতরে ঢুকল ভিক, আর আমিও তার পেছন পেছন। গেটটা আগের মতোই অল্প খোলা অবস্থায় রেখে আমরা খুব সন্তর্পণে ডান দিকে এগিয়ে গেলাম। সিকিউরিটি রুমের ঠিক পাশেই বড় বটগাছটার গুড়ির পেছনে যখন আশ্রয় নিলাম, তখন লোকটা সাইকেল উঠিয়ে সবে ঘুরে দাঁড়িয়েছে। নিজের ঘরের দিকে ফিরে আসতে আসতে সে বেশ জোরে জোরেই গজগজ করতে লাগলো। আয়ুষ্মান স্যারকে কতবার করে বললাম যে হনুমানের উৎপাত বেড়েছে, তাড়ানোর ব্যবস্থা করুন। স্যারকে কিছু বললেই খালি বলবে বাজেট নেই আর বাজেট নেই। ভিক ফিসফিস করে বলল, শুনলি তো এ কার লোক? একদম চুপ করে থাক, শরীরের একটা মাসেলও মুভ করবি না। ও ভেতরে ঢুকুক আগে। লোকটা নিজের গুমটি ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করল। এফএম রেডিওর শব্দটা আবার বেড়ে গেল। কয়েক মুহূর্ত পর গাছের পাশ থেকে উঁকি মেরে যতদূর দেখলাম, কোনো একটা বই পড়তে ব্যস্ত সে। ভিক ইশারায় আমাকে বোঝালো আর একটু অপেক্ষা করতে। আরও মিনিট খানেক দেখার পরে বুঝলাম লোকটা বই পড়াতে মশগুল, কোনো দিকে খেয়াল নেই তার। ভিক ফিসফিস করে বলল, একটু স্পিডে যেতে হবে, কিন্তু জুতোয় শব্দ করা চলবে না। পারবি তো? আমি সম্মতিসূচক মাথা নাড়লাম। ভিক মার্শাল আর্টে এক্সপার্ট হতে পারে, তবে আমিও খেলাধুলা কম করি না। জুতোয় শব্দ না তুলে আঙুলের ওপর ভর দিয়ে কিভাবে দৌড়ানো যায় সে কৌশল আমারও জানা আছে। দুজনে মিলে নিঃশব্দে ফাঁকা মাঠটা পেরিয়ে দ্রুত গতিতে এগোতে লাগলাম কারখানার দিকে। মাঠটা পুরোপুরি ন্যাড়া, কোনো ঘাস নেই। বড় বড় চাকার দাগ দেখে বুঝলাম এখানে বড় মালবাহী গাড়ি যাতায়াত করত বা দাঁড়িয়ে থাকত। এখন অবশ্য পুরোটাই ফাঁকা। কারখানার অবয়বটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠতে লাগলো, সেই সঙ্গে ভয়টাও বাড়তে লাগলো। কারখানাটাকে একটা বিশাল অন্ধকার গুহামুখ বলে মনে হলো, যেন আমাদের গিলে খেয়ে নেবে। কারখানার সামনে বড় একটা লোহার দরজা। দরজাটা অল্প ফাঁক করাই ছিল, তাই ভেতরে ঢুকতে কোনো অসুবিধে হলো না। কিন্তু ভেতরে ঢুকে প্রথমে কিছুই ঠাওর করতে পারলাম না। ঘুরঘুরটি অন্ধকার। ভিক বলল, আমাদের পশ্চিম দিক অর্থাৎ গঙ্গার দিকটায় যেতে হবে। ওদিকেই আগুনটা লেগেছিল। আমি ভয়ার্ত কণ্ঠে বললাম, ওই দিকটাতেই যাবে? তা নয় তো কি, বাকি কারখানাটা পরিদর্শন করব। আমরা কারখানাটা কিনতে আসিনি রিক, তদন্ত করতে এসেছি। আর অত ভয় পেলে না চলে না। মোবাইলের টর্চটা জ্বালবো? না, একটু ওয়েট কর। বাইরে থেকে সন্ধ্যার আলো এখনো আসছে, অন্ধকারটা সরে যাবে। কারখানার সামনে দিয়ে অনেকগুলো জানালা, টর্চ জ্বাললে যদি দারোয়ানটা দেখতে পায় এক্ষুনি ছুটে আসবে, বা ফোন করে আয়ুষ্মানের লোকদের খবর দেবে। বাইরে থেকে আসা ক্ষীণ আলোয় কিছুক্ষণের মধ্যেই চোখের রড সেলগুলো কাজ করতে লাগলো। অন্ধকারের মধ্যেও আবছা দেখতে পেলাম যে আমরা একটা বিশাল হলের মধ্যে দাঁড়িয়ে আছি। হলটা নানা রকম যন্ত্রপাতিতে ভরা,
তার বেশিরভাগই প্লাস্টিকে ঢাকা দেওয়া। ভিকের পিছু পিছু পশ্চিম দিকে লক্ষ্য করে হাঁটা শুরু করলাম। হলটা পার হতেই একটা বড় দরজার সম্মুখীন হলাম। তার সামনে ক্রস চিহ্নের মতো করে দুটো হলুদ টেপ লাগানো। ভিক নিচু স্বরে বলল, এখান থেকেই ওয়েস্ট উইং শুরু। এখানেই আগুন নিয়ন্ত্রণের জন্য শাটার লাগিয়ে সিল করা হয়েছিল। মাথা নিচু করে হলুদ টেপের তলা দিয়ে ভেতরে গলে গেল ভিক। আমিও দেখা দেখি তাই করলাম। ঢুকেই বুকের ভেতরটা খাঁ খাঁ করে উঠল। এখানে ছাদ, দেওয়াল, মেঝে সর্বত্র কালো ছায়ের আস্তরণ। অন্ধকারেও তা স্পষ্ট বুঝতে পারলাম। ভিকের পেছন পেছন হাঁটতে হাঁটতে ওয়েস্ট উইংয়ের যত ভেতরে ঢুকতে লাগলাম, ততই যেন অগ্নিকাণ্ডের বীভৎসতা আরও চোখের সামনে ভেসে উঠল। জিনিসপত্র দেখে চেনার উপায় নেই। যন্ত্রপাতি, চেয়ার, টেবিল, আলমারি সবকিছুই প্রচণ্ড তাপে গলে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মৃতদেহগুলো এখানে আর নেই জানি, কিন্তু সন্ধ্যের অন্ধকারে এই মৃত্যুপুরীতে দাঁড়িয়ে প্রতাপবাবু আর তাঁর সহকর্মীদের আর্তচিৎকার যেন অনুভব করতে পারছিলাম। আগুন কন্ট্রোল না করতে পেরে শাটার লাগিয়ে দেওয়া হয়েছিল। কে জানে, হয়তো তাদের মধ্যে কেউ তখনও বেঁচে ছিলেন। বদ্ধ যৌতুকগৃহে অসহ্য যন্ত্রণা সহ্য করে হয়তো তাদের মৃত্যু হয়েছে। মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। এই দৃশ্য ভিকের মনের উপরেও বোধহয় প্রভাব ফেলেছিল। চারিদিকে কিছুক্ষণ দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, প্রতাপবাবু কোন ঘরটায় ছিলেন সেটা তো জানা নেই। একমাত্র দোতলায় অম্বরীশবাবুর ঘরটা যদি খুঁজে বার করা যায়। এখানে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। সবই তো ধ্বংসস্তূপ। এই তোর ডান দিকে সিঁড়ি রয়েছে, আমি আঙুল দেখিয়ে বললাম। হ্যাঁ, ওপরে চলতে হবে। সাবধানে আমার পেছন পেছন আয়। দেখছিস তো হাই টেম্পারেচারের রেলিংগুলো কেমন বেঁকে গেছে, সিঁড়ি ভেঙে না পড়ে। সন্তর্পণে ভিকের পেছন পেছন দোতলায় উঠলাম। দোতলার চিত্রও একই রকম, সব কিছু কালো ছাইয়ে ঢাকা। আগুন যে কতটা বিধ্বংসী ছিল তাই ধ্বংসস্তূপ দেখে সহজেই অনুমান করা যায়। আমি বললাম, কি নির্মম ব্যাপার, তাই না? ভেতরে লোকগুলো আছে জেনেও শাটার লাগিয়ে দিল। যেখানে ইনফ্লেমেবল মেটেরিয়াল স্টোর করা আছে সেখানে আগুন লাগলে এই আগুন কন্ট্রোল করা খুব মুশকিল। বাঁচানোর চেষ্টা করতে গেলে কাউকে তো সেখানে ঢুকতে হবে। মনে হয় না সেই পরিস্থিতি ছিল। আর দমকল আসার আগেই নিশ্চয়ই সব শেষ হয়ে গেছে। এবার কিছু কিছু কারখানায় এরকম শাটারের ব্যবস্থা থাকে যাতে আগুন লাগলে পুরো কারখানায় ছড়িয়ে না পড়তে পারে। ওই শাটার টেনে দিলে আগুন একটা জায়গাতেই সীমাবদ্ধ থাকবে। তবে হ্যাঁ, মিসম্যানেজমেন্ট যে কিছুটা হয়েছে সে তো বোঝাই যাচ্ছে। কে জানে, হয়তো ওনাদের বাঁচানো যেত। দোতলায় ঘুরতে ঘুরতে পশ্চিম দিকের একটা ঘরে ঢুকতেই গঙ্গার দমকা হাওয়া ভেসে এলো। সামনে তাকিয়ে দেখলাম কাঁচ ভাঙা একটা বড় জানালা, সেখান দিয়েই হাওয়া আসছে। এই তাহলে অম্বরীশবাবুর ঘর। ভিক ভেতরে ঢুকে বলল, না, এও দেখছি পুরো ধ্বংসস্তূপ। কিচ্ছু বোঝার উপায় নেই। একবার জানলাটা দেখে চল। এখানে কিছুই পাওয়া গেল না। কারখানায় আসাটাই বৃথা হলো। হ্যাঁ, গঙ্গা তো সামনেই দেখা যাচ্ছে। এখান দিয়েই তাহলে। একটা কিছুতে হোঁচট খেয়ে আমি মুখ থুবড়ে পড়লাম। ওহ বাবা, কোনো রকমে হাত দিয়ে মুখ ফেটে যাওয়া থেকে বাঁচলাম। সেই সঙ্গে ডান হাতের তেলোতে একটা তীব্র যন্ত্রণা অনুভব করলাম। কিছু একটা হাতে ফুটেছে। কি হলো রিক? বললাম তো সাবধানে। সামনে ঝুঁকে আমাকে তুলে ধরে বলল ভিক, হাতে কিছু একটা ফুটেছে। উফ, দাঁড়া দেখি। এখন তো অন্ধকারও হয়ে গেছে। মোবাইলের টর্চ জ্বালল ভিক। এ হে, এ তো একটা কাঁচের টুকরো, বেশি বড় না। ভয় পাস না একদম, দাঁড়া। ভিক পকেট থেকে রুমাল বার করল। এক টানে কাঁচটা বের করে দিয়ে রুমালটা চেপে ধরল। ভাগ্য ভালো, বেশি ডিপ কাটেনি।
কয়েক সেকেন্ডের মধ্যেই রক্তপাত বন্ধ হয়ে গেল। জামা কাপড় ঝাড়তে লাগলাম আমি। কিসে হোঁচট খেলি তুই? জানি না ঠিক, এই ধ্বংসস্তূপে কত কি পড়ে আছে। দাঁড়া দেখি। মোবাইলের টর্চের আলোটা মেঝের ওপর পড়তেই দেখে বললাম, এই তো একটা আদলা ইঁট পড়ে আছে, এতেই হোঁচট খেয়েছি। ভিক ঘরের মেঝের চারপাশে টর্চ ফেলে বলল, আশেপাশে আরো কয়েকটা ইঁট পড়ে আছে। এখানে বোধহয় দেওয়াল আর ছাদ ভেঙে পড়েছিল। এখান থেকে চলো না, মাথায় পুরো ছাদ যদি ভেঙে পড়ে দুজনেই মারা পড়ব। দাঁড়া, এত দূর যখন এসেছি জানলা দিয়ে একটু গঙ্গার ধারটা দেখে নি। সাবধানে আয়। ভিকের পেছন পেছন জানলার দিকে এগিয়ে গেলাম। জানলায় কাঁচ ভেঙে যে ফাঁকটা তৈরি হয়েছে সেটা দিয়ে ঠিক একটা মানুষ গলে যেতে পারে, এক্ষেত্রে যেমন অম্বরীশবাবু গলেছিলেন। জানলা দিয়ে নিচে উঁকি মারলেই হয়তো কাদামাটি ভরা সেই গঙ্গার পাড়টা চোখে পড়বে, যেখান থেকে ওনাকে উদ্ধার করা হয়েছিল। জানলার একটু কাছাকাছি আসতেই পায়ের তলায় কাঁচ ভাঙার ঝনঝন শব্দ হলো। ভিক আবার মোবাইলের টর্চটা জ্বালল। এখানে মেঝেতে পড়ে আছে অসংখ্য কাঁচের টুকরো, তারই কয়েকটা বেশ দূরে ছিটকে পড়েছে। এর মধ্যেই একটা আমার হাতে ফুটেছিল। হঠাৎ আঁতকে উঠলাম একটা শব্দে। শব্দটা ঘরের বাইরে থেকে এসেছে। মনে হলো আমরা আর একা নেই, পেছনে কেউ একটা এসে দাঁড়িয়েছে। কে আপনারা? একটা গলা পেয়ে দুজনেই চমকে পেছনে তাকালাম। অম্বরীশবাবুর ঘরের দরজা আড়াল করে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী ছায়ামূর্তি। তড়িৎ গতিতে মোবাইলের টর্চ জেলে সামনের দিকে তাক করল ভিক। সেই আলোতে আগন্তুককে স্পষ্ট দেখতে পেলাম। উচ্চতায় 6 ফুটেরও বেশি, মাঝারি চেহারা, বয়স 50-এর ওপর হবে। মাথায় সাদা টুপি আর পরনে সাদা জোব্বা। উফ, চোখে আলো ফেলবেন না। কে আপনারা? দ্বিতীয়বার প্রশ্ন করলেন ভদ্রলোক। আমাদের সরোজবাবু পাঠিয়েছেন কারখানায় আগুনের ঘটনাটা তদন্ত করার জন্য। আমার নাম ভিক্টর চ্যাটার্জি। এতদিন পরে? আমি তো গত 4 মাস ধরে প্রতিদিন এখানে এসে জানার চেষ্টা করে চলেছি আমার ছেলেকে কেন মরতে হলো। এতদিন তো কারো মাথা ব্যথা দেখিনি। ও, আপনি ইসমাইল শেখ? আপনি আমাকে চেনেন? ভদ্রলোক অবাক হয়ে প্রশ্ন করলেন। সুনীলবাবুর কাছ থেকে আপনার কথা শুনেছি। সুনীল বলেছে? সুনীলকেও আপনি চেনেন? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগেই ওনার সঙ্গে মিট করে এলাম। ইসমাইল ঘরের ভেতরে ঢুকে এলেন। কি পেলেন তদন্ত করে? ভিক উত্তর না দিয়ে বলল, বাই দ্য ওয়ে, আপনার থেকে কিছু তথ্য পেলে ভালো হতো, তাহলে সুরাহা করতে সুবিধে হতো। কি আর সুরাহা করবেন? পুলিশ তো অনেক আগেই দুর্ঘটনা বলে দিয়ে দায় সেরে দিয়েছে। যাকে বলুন, কি জানতে চান? আমি যতটুকু জানি সাহায্য করব। ভিক এদিক ওদিক তাকিয়ে বলল, অন্য কোথাও গিয়ে কথা বললে হয় না? 4 তলায় সাউন্ড টেস্টিং রুম আছে, আমি ওখানেই কাজ করতাম। এই ঘরের ঠিক 2 তলা উপরে, ওখানে বসা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, চলুন। ঘরটা থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। যে কোনো মুহূর্তে মাথায় ইঁট পড়ার আশঙ্কা বোধ করি আর নেই। বেরিয়ে সিঁড়ি দিয়ে আমরা 4 তলায় এলাম। 3 তলা আর 4 তলায় আগুন তেমন ছড়াতে পারেনি, ঘরগুলো সবই অক্ষত। 4 তলায় যে ঘরটায় এলাম সেটা অম্বরীশবাবুর ঘরের ঠিক ওপরে, একই রকম গঙ্গামুখী। ঘরটা দেখার মতো। ঘরের দেওয়ালগুলো মাল্টিপ্লেক্স সিনেমা হলের মতো, আর মেঝেটা পুরোপুরি কার্পেট দিয়ে ঢাকা। ভিক বলল, এ তো সাউন্ড প্রুফ ঘর দেখছি। হ্যাঁ, এখানে স্পিকার টেস্টিং হতো। সাহা ইন্ডাস্ট্রি কম্পিউটার আর মোবাইলের স্পিকার, হেডফোন, মিউজিক সিস্টেম এসব বানাতো। কিছু মনে করবেন না, এখন কারখানায় ইলেকট্রিসিটি নেই, তাই অন্ধকারই কথা বলতে হবে। ঘরের 4 কোণে 4টে ডেস্ক, তার সঙ্গে লাগোয়া চেয়ার। ডেস্কগুলোর উপরে বেশ কিছু ধুলো পড়ে যাওয়া মিউজিক সিস্টেম।
তারই মধ্যে জানলার ঠিক সামনে একটি ডেস্ক দেখিয়ে ইসমাইল বললেন, এখানে আমি বসতাম, গঙ্গার দৃশ্য দেখতে দেখতে মিউজিক সিস্টেমের সাউন্ড টেস্ট করতাম। সেদিন এখানেই বসেছিলাম যখন আমার ছেলে। ইসমাইল কথাটা শেষ করতে পারলেন না। যতদূর বুঝতে পারলাম, এই জানলার ঠিক 2 ফ্লোর নিচের জানলা থেকেই অম্বরীশবাবু ঝাঁপ দিয়েছিলেন। ভিক বলল, আমি জানি আপনার পক্ষে সেদিনের ঘটনাটা মনে করাটা কতটা যন্ত্রণাদায়ক, কিন্তু একটু একটু মন শক্ত করে আমাকে পুরোটা একটু বলুন না প্লিজ। তাহলে আমার পক্ষে খুবই সুবিধে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে ইসমাইল বলতে শুরু করলেন, আমার ছেলে মোহাম্মদের সেদিন এখানে থাকারই কথা ছিল না। সেদিন ওর জয়েনিং ছিল ঠিকই, তবে একটা স্পিকারের পার্টসে কিছু প্রবলেম বেরিয়েছিল, সেজন্য নতুন পার্টস অর্ডার করা হয়েছিল। স্যার মোহাম্মদকে বলেছিলেন সকালে কারখানায় না এসে সোজা চাঁদনি চকে গিয়ে ডেলিভারির আগেই সেই নতুন যন্ত্রাংশ পরীক্ষা করে দেখতে। সেই কাজ হয়ে গেলে পরে দুপুরের দিকে কারখানায় আসার কথা ছিল ওর। আগের লটের ডিফেক্টিভ পার্টসগুলো কারখানার ওয়েস্ট উইংয়ে রাখা ছিল। মোহাম্মদ বলল, খারাপ পার্টসগুলো চাঁদনি চক যাওয়ার আগে একটু পরীক্ষা করে দেখতে চায়। এই ডিসিশনটাই ওর কাল হলো। প্রতাপবাবু আর মোহাম্মদ ছাড়া আর কারা কারা মারা গিয়েছিলেন? 4 জন লেবার, সকলেই লোকাল। আসলে সেদিন গুরগাঁওয়ে একটা মিউজিক সিস্টেমের লট যাওয়ার কথা ছিল। ওয়েস্ট উইংয়ে ওরা প্যাকিং করছিল। স্যার নিজেই তদারকি করছিলেন। স্টেটের বাইরে মাল তো খুব কমই যেত, তাই ওরকম অর্ডার এলে স্যার প্রোডাকশন থেকে ডেলিভারি পর্যন্ত নিজেই দেখাশুনো করতেন। কারখানার বাকি কর্মীরা আর কেউ ওয়েস্ট উইংয়ে ছিলেন না? ঘটনাটা ঘটেছে সকাল 9:30টায়। 10টার আগে কারখানায় বেশি লোক আসতো না। ঢুকেই যে বড় হলটা, ওখানেই কারখানার মেন কাজগুলো হতো। ওই মেশিনগুলো 10টার সময় চালু হতো। মর্নিং শিফটে কিছু লোক কাজ করতো, তাদের কাজ ছিল যন্ত্রাংশগুলো মেশিন চালু হওয়ার আগে ঠিকঠাক সাজিয়ে রাখা। তারা ছিল সবাই ইস্ট উইংয়ে, মানে হলের উল্টো দিকে। ওয়েস্ট উইংয়ের একতলাটা স্টোরেজের জন্য ব্যবহার করা হতো। এখানে মাল ডেলিভারির আগে ফাইনাল প্যাকিংও হতো। গুরগাঁওয়ে মাল পাঠানোর কথা বলে স্যার 4 জন লেবারকে সকাল সকাল আসতে বলে দিয়েছিলেন। নিজেও চলে এসেছিলেন। অম্বরীশবাবু এত সকালে কি করছিলেন দোতলায় নিজের ঘরে? অম্বরীশ তো 9টায় আসতো সবসময়। ওর অনেক এক্সট্রা কাজ থাকতো, সেদিনও তাই এসেছিল। আমি এমনিতে 10টায় আসতাম। মোহাম্মদের সেদিন 10টায় ট্রেন ধরার কথা ছিল। ও তাড়াতাড়ি এলো বলে আমিও ওর সঙ্গে চলে এসেছিলাম 9টায়। ও চলে গেল ওয়েস্ট উইংয়ের একতলায় স্টোর রুমে, আর আমি এলাম 4 তলায় আমার ঘরে। ভাবলাম তাড়াতাড়ি এসে গেছি যখন কাজগুলো শেষ করে নিই। সেদিন অনেকগুলো স্পিকার টেস্ট করার কথা ছিল। কখন যে কি হয়ে গেল, সাউন্ড প্রুফ ঘরে বসে কিছুই টের পেলাম না। মানে আপনি আগুন লাগার ব্যাপারটা টেরই পাননি? আসলে গান চালিয়ে সাউন্ড টেস্টিং করতাম তো, গান শুনতে শুনতে অনেক সময় মগ্ন হয়ে যেতাম। হঠাৎ যেন একবার মনে হলো ভূমিকম্পের মতো, অথচ জানলার দিকে মুখ করেই তো বসেছিলাম। বাইরে কিছুই দেখতে পেলাম না। তারপর ভাবলাম মনের ভুলই হবে। তাহলে কখন বুঝতে পারলেন? কিছুই বুঝতে পারিনি আমি। তাড়াতাড়ি চলে এসেছি সেটা তো কেউ জানতো না। আমাকে কেউ খবরও দেয়নি। 10টার সময়ও সাউন্ড টেস্টিংয়ের অন্যান্য কর্মীরা আসছে না দেখে খোঁজ নিতে বাইরে যাই। ততক্ষণে সব শেষ হয়ে গেছে। কান্নায় ইসমাইলের গলা জড়িয়ে এলো। ভিকের ভুরু কুঁচকে গিয়েছিল। ও বলল, তার আগে সন্দেহজনক কিছুই চোখে পড়েনি? আমি তো আর সিট থেকে উঠে জানলার ধারে যাইনি। যেখানে গিয়ে নিচে তাকালে হয়তো অম্বরীশকে পড়ে থাকতে দেখতে পেতাম। শুনেছি মিনিট 15 পড়ে থাকার পর কিছু কর্মী তাকে উদ্ধার করে,
এই সিটে বসে মাঝগঙ্গা দেখা যায়, কিন্তু পাড় দেখা যায় না। এখনো মনে আছে, একটা বজরা মাঝগঙ্গা দিয়ে যাচ্ছিল, সেদিকে তাকিয়ে এক মনে গান শুনছিলাম, আর নিচের ছেলেটা তখন ঠিক আছে, আপনাকে আর এসব বলতে হবে না। আই সরি, আই রিয়েলি সরি অ্যাবাউট দিস। আপনাকে খামোখা এগুলো আবার মনে করালাম। আচ্ছা, আমি আপনাকে একটা অন্য প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করুন। আচ্ছা, অম্বরীশ বাবু সম্পর্কে আপনি কি জানেন? অম্বরীশ তোমার ছোটবেলাকার বন্ধু, একসাথে স্কুলে পড়েছি দুজনে। অবাক হলাম। ভিক চোখ কপালে তুলে বলল, তাই নাকি? সুনীলবাবু অম্বরীশবাবু সম্পর্কে কিছু কথা বলেছেন, যেমন উনি একবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন। আচ্ছা, এগুলো কি ঠিক? একটা দীর্ঘশ্বাস ফেলে ইসমাইল বললেন, কি আর বলবো নিজের বন্ধুর কুকর্মের কথা। ছোটবেলা থেকেই অম্বরীশ খুব লোভী, কতবার বুঝিয়েছি, কোনো লাভ হয়নি। 25 বছর আগের কথা। ওর বউ তখন ডেলিভারির জন্য নৈহাটি উইমেন হসপিটালে ভর্তি। আমি নিজে গিয়ে ভর্তি করিয়ে এসেছিলাম। টাকার খুব দরকার ছিল ওর। আমি বললাম, স্যারের কাছে চেয়ে নে, স্যার দিয়ে দেবেন। তা না শুনে ও চুরি করতে গেল। বেশ বড় অ্যামাউন্ট সরিয়েছিল, নিজের দরকারের থেকেও অনেক বেশি। ধরা পড়ল কারখানারই অন্য এক কর্মীর কাছে। পুলিশ অ্যারেস্ট করে লকআপেও নিয়ে গিয়েছিল। 2 দিন সেখানেই ছিল। তারপর হঠাৎ খবর এলো, ইমার্জেন্সি ডেলিভারি করাতে গিয়ে অম্বরীশের বউ আর তার পেটের বাচ্চা দুজনেই মারা গেছে। এই ঘটনা শুনে স্যার এতটাই নরম হয়ে গেলেন যে সোজা থানায় গিয়ে অম্বরীশকে ছাড়িয়ে নিয়ে এলেন। এরপর থেকে আস্তে আস্তে স্যারের প্রিয় পাত্র হয়ে উঠল। আগে কারখানার কেরানি ছিল, কিছুদিন বাদে সেক্রেটারির কাজ দিলেন। স্যারকে জিজ্ঞেস করেছিলাম, যে লোকটা চুরি করলো তাকে আপনি শাস্তি দেওয়ার বদলে উল্টে প্রমোশন দিয়ে দিলেন। উনি বললেন, চোরকে কখনো চুরি করার সুযোগ দিতে নেই ইসমাইল। ওকে সেক্রেটারি বানিয়েছি আমার চোখে চোখে রাখার জন্য। আপনার স্যার তাহলে খুবই ভালো লোক ছিলেন বলতে হবে। হ্যাঁ, কর্মীরা স্যারকে নিয়ে খুব খুশি ছিল। কেউ বিপদে আপদে পড়লে পাশে দাঁড়াতেন। কারখানার মাঝখানে যখন খুব খারাপ অবস্থা হয়েছিল, তখনও কারো মাইনে আটকে রাখেননি। কারখানার এই খারাপ অবস্থার জন্যও তো অম্বরীশই দায়ী। কিরকম? কারখানার বিভিন্ন টেন্ডারের কোটেশন গোপনে বিমলেশের কাছে লিক করে দিচ্ছিল টাকার বিনিময়ে। এতে সাহা ইন্ডাস্ট্রির বিশাল লস হয়, কারখানা ডুবতে বসে। আমি প্রথমে জানতে পারিনি, জানলে অম্বরীশকে আটকাতাম। জানলাম অনেক পরে, যখন বিমলেশ নিজে স্যারকে কারখানার পার্টনার হওয়ার প্রস্তাব দিল। তখন যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। অম্বরীশকে তখনই ধরিয়ে দিতে পারতাম, কিন্তু ছেলেবেলার বন্ধু বলেই পারলাম না। সেই পাপেই আমার ছেলেটার এই অবস্থা হলো। বিমলেশ তাহলে কারখানার হস্টাইল টেক ওভার করতে চাইছিল? পাক্কা শয়তান। ও টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আগুন লাগার পর থেকে কারখানা পুরো বন্ধ করে দিয়েছে। কর্মীরা 4 মাস হলো 1 পয়সাও মাইনে পায়নি। ইউনিয়ন থেকে প্রতিবাদ করা হয়েছিল। বিমলেশ পুলিশ দিয়ে পিটিয়ে সবাইকে খেদিয়ে দিয়েছে। পুলিশও ওর পক্ষে, কেউ ওর বিরুদ্ধে একটা কথা বলতে পারে না। আমার সন্দেহ হয় কারখানার আগুন ওই লাগিয়েছিল। পুলিশ ব্যাপারটা ধামাচাপা দিয়েছে। এত বড় একটা অভিযোগ করছেন যে প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ তো খুঁজে চলেছি 4 মাস ধরে, পাইনি। সব পুরো শেষ হয়ে গিয়েছে। কিন্তু সন্দেহ কেন হবে না বলুন? কখনো শুনিনি কারখানায় দাহ্য পদার্থ স্টোর করা থাকতো। পুলিশ কোথা থেকে এই তথ্য পেল? পুরো ব্যাপারটা চাপা দেওয়া হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট ক্লু, আমি মনে মনে ভাবলাম। ভিক বলল, পরশু অম্বরীশ বাবুকে খুনের চেষ্টা করা হয়েছিল, জানেন তো? হ্যাঁ, সুনীলের কাছে শুনেছি।
অম্বরীশকে খুন করতে পারলে বিমলেশের সুবিধেই। বিমলেশের সমস্ত কুকীর্তিও জানে। কুকীর্তি মানে? বিমলেশ আস্তে আস্তে কারখানা পুরো আত্মসাৎ করার চক্রান্ত করছিল। কারখানার যন্ত্রপাতি ইচ্ছে করে খারাপ করিয়ে দিচ্ছিল। চাঁদনি থেকে খারাপ মাল নিয়ে আসছিল বারবার। এতেও নাকি বিমলেশের হাত ছিল। আর কারখানার ভেতরের খবর ওকে দিত অম্বরীশ। আর এবারেও সব জানতে পেরেও আপনি বন্ধুকে বাঁচালেন? না না, এবার আমি স্যারকে গিয়ে বলেছিলাম। স্যার বললেন, কিছু চিন্তা করো না ইসমাইল, জার্মানি থেকে এমন প্রজেক্ট নিয়ে আসছি, কদিন বাদে এই বিমলেশই আমার পিছনে তেল মারবে। আইফোনের থেকেও বেশি ভালো ফোন তৈরি হবে এই নৈহাটিতে, সবার মাইনেও বাড়বে। আর অম্বরীশটা তো একটা গর্ধব, ওর কীর্তিকলাপ আমি সব জানি, তাই ওকে কোনো গুরুত্বপূর্ণ কাজ আমি করতে দিই না। আমি অবাক হলাম প্রতাপবাবুর এই কাণ্ড শুনে। সব জেনেও এত ভালো মানুষে কেউ করে নাকি? অতিরিক্ত ভালো মানুষ হলে এরকম পুড়েই মরতে হয়। সরোজবাবু আরেকজন এরকম পাবলিক, মনে মনে আমি ভাবলাম। আর সবচেয়ে আশ্চর্যের কথা, বাবা এরকম ভালো মানুষ, তার মেয়েটা এত সুবিধাবাদী। ভিক বলল, আচ্ছা, বাকি দুজন অর্থাৎ সরোজবাবু আর অশোকবাবু সম্পর্কে আপনার কি মত? ওদের আমি তেমন চিনি না। সরোজবাবু লোক খারাপ না শুনেছি, অশোকেরও সেরকম কোনো বদনাম শুনিনি। তবে এই বিজনেসের লাইনে সবাই নিজের আখেরটাই বোঝে। এই যে কারখানার কর্মীরা 4 মাস ধরে মাইনে পাচ্ছে না, তাতে তো এনাদের কোনো হেলদোল দেখিনি। তবে সরোজবাবু শুনলাম অম্বরীশের ট্রিটমেন্টের টাকাটা দিচ্ছে। প্রতাপবাবুর মেয়েকে চেনেন? ছোটবেলায় ওকে দেখেছি অনেকবার, খুব মিষ্টি মেয়ে ছিল। এখন আর আলাপ হয়নি। তবে ওর কথা সুনীলের কাছে শুনেছি। সুনীল তো এখন ওর কাছেই কাজ করছে। ওকে, আমরা এবার বেরোবো। আপনি কি এখানেই থাকবেন? না, চলুন, আমিও আপনাদের সঙ্গে বেরোই। একটা কথা আপনার অবগতির জন্য বলে রাখি, বিমলেশবাবু কিন্তু কিছুক্ষণ আগে কল্যাণী এক্সপ্রেসওয়েতে খুন হয়েছেন। শক লাগার মতো রীতিমতো চমকে উঠলেন ইসমাইল। কি বলছেন কি? হ্যাঁ, চলুন, যেতে যেতে বলছি। আমরা ইসমাইলের ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। নিচের বড় হলটায় পৌঁছে ইসমাইল বললেন, যা বললেন এ তো অবিশ্বাস্য। আমি তো এতদিন মনে করতাম বিমলের সব কিছু করিয়েছে। তাহলে ওকে কে খুন করলো? ভিকের গলাটা হঠাৎ বদলে গেল। এমন একজন আছে যে সবার সামনে থেকেও নেপথ্যে একটা ভয়ঙ্কর খেলা চালিয়ে যাচ্ছে। আপনার ছেলে তো আর ফিরে আসবে না, কিন্তু আপনাকে আশ্বাস দিতে পারি যে ওর খুনি শাস্তি পাবেই। ইসমাইল চমকে ভিকের দিকে তাকালেন। ভিক আবার বলল, হ্যাঁ, আমি আপনাকে কনফার্ম করছি, মোহাম্মদ কোনো দুর্ঘটনায় মারা যায়নি। এটা একটা পরিকল্পিত হত্যা। ইটস এ প্রি প্ল্যান্ড মার্ডার। কারখানায় আগুন লাগানো হয়েছিল। আপনাকে আর এখানে অন্ধকারে প্রমাণ খুঁজতে আসতে হবে না। যা প্রমাণ পাওয়ার আমি পেয়ে গেছি। মোহাম্মদের হত্যাকারী পালাবার পথ পাবে না, আমি আপনাকে কথা দিলাম। ইসমাইল কোনো উত্তর দিলেন না, একেবারেই চুপ করে গেলেন। আমরা ততক্ষণে কারখানার সামনের মাঠটা পেরিয়ে আবার গেটের কাছে এসে গিয়েছি। দারোয়ানটা ইসমাইলের সঙ্গে আমাদের দুজনকে দেখে বেশ অবাক হলো। কিছু একটা বলতে যাচ্ছিল, ইসমাইল হাত তুলে ওকে থামিয়ে দিলেন। সে আর কিছু বলল না। বুঝলাম শ্রমিক ইউনিয়নের নেতার ওপর কথা বলার সাহস তার নেই। রাস্তায় বেরোতেই ভিকের ফোনটা বেজে উঠল। ভিক ফোনটা হাতে নিয়ে সরোজবাবু বলে রিসিভ করে লাউডস্পিকারে দিয়ে দিল। হ্যাঁ বলুন সরোজবাবু। সরোজবাবুর আতঙ্কিত গলা শোনা গেল। খবরটা পেয়েছেন ভিক্টর বাবু?
বিমলেশকে কারা যেন? হ্যাঁ, আমি তো তখন সাহাবিলাতেই ছিলাম। বলেন কি? ওখানে কি সিচুয়েশন? জানি না, আমি অনেক আগেই বেরিয়ে এসেছি। তবে সুনীলবাবু লোকাল পুলিশকে জানিয়েছেন, তারা হয়তো সাহাবিলায় যাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে তাহলে কে মারার চেষ্টা করেছিল? আমি তো ভেবেছিলাম বিমলেশই, কিন্তু কিন্তু এখন তো দেখছি যে... না না, চিন্তা করবেন না। তবে কিশোরের লোকদের সঙ্গে না নিয়ে কোথাও বেরোবেন না, ঠিক আছে? আশা করছি কালকের মধ্যেই একটা হেস্তনেস্ত করে ফেলব। সিরিয়াসলি বলছেন? একদম 100%। নিশ্চিন্তে থাকুন, কাল থেকে আপনাকে আর সিকিউরিটি নিয়ে ঘুরতে হবে না। কিন্তু কিন্তু আপনি এখন কোথায়? আমি নৈহাটিতে প্রতাপবাবুর কারখানায় এসেছিলাম, ওখান থেকেই ফিরছি। আপনি কারখানায় গিয়েছিলেন? আমাকে বলতে পারতেন। কোনো রকম ঝামেলা হয়নি তো? দরওয়ানটা তো বিমলেশের লোক। না না, এইসব ছোটখাটো ব্যাপার আমি নিজেই ম্যানেজ করে নিতে পারি। বলে ভিক আর চোখে একবার আমার দিকে তাকালো। যাক, নিশ্চিন্ত হলাম ভিক্টর বাবু। রাখলাম কেমন? সরোজবাবু ফোন রাখতেই আমি জিজ্ঞেস করলাম, তুমি রহস্য সমাধান করে ফেলেছ? অলমোস্ট, তবে একটা ইনফরমেশন এখনো দরকার। সেটা না পেলে আমার থিওরিটা কনফার্ম করা যাচ্ছে না। তাই তুই যেটা আশা করছিস সেটা হবে না। এই মুহূর্তে আমি তোকে কিছুই বলবো না, কারণ নিশ্চিত না হয়ে আমি কোনো দিন কথা বলি না। ইসমাইল এতক্ষণে মুখ খুললেন। তবে সরোজবাবু একটা কথা ভুল বললেন। এই দারোয়ানটা বিমলেশের নয়, ওর ছেলে আয়ুষ্মানের লোক। দুটো কি আলাদা ব্যাপার? অবশ্যই। আয়ুষ্মান ওর বাবার থেকে এক কাঠি ওপরে, খুব ভদ্র ব্যবহার, তাতেই সবাই বোকা বনে যায়। সামনে কোনো খারাপ কথা বলবে না, কিন্তু পেছনে ছুরি মারবে। খুব ডেঞ্জারাস লোক। এই ধরনের লোকেরা ডেঞ্জারাসই হয়। আচ্ছা, এখান থেকে স্টেশন যাওয়ার কোনো গাড়ি পাওয়া যাবে? রিক্সা, অটো কিছুই তো দেখছি না। কারখানা অঞ্চলে সন্ধ্যের পর কিছু পাওয়া যায় না। মিনিট 10 হাঁটলে একটা অটো আর ট্যাক্সি স্ট্যান্ড আছে। চলুন, আপনাদের পৌঁছে দিচ্ছি। ঘড়িতে দেখলাম রাত 8:15। ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার রাস্তাগুলো এখনও রীতিমতো অন্ধকার, গা ছমছম করছিল। ইসমাইলের পেছন পেছন হাঁটতে হাঁটতে আমরা একটা তুলনামূলক চওড়া রাস্তায় পড়লাম। যদিও এই রাস্তায়ও কোনো লোকজন নেই, তবে স্ট্রিট ল্যাম্পের সংখ্যা একটু বেশি। আমি ভিককে জিজ্ঞেস করলাম, আচ্ছা, দারোয়ানটা তো আমাদের বেরোতে দেখে নিল, এখন যদি আয়ুষ্মানকে ফোন করে বলে? ভিক আমার পিঠ চাপড়ে বলল, মনে সাহস রাখ রিক। আর ও ফোন করে বললেও এত তাড়াতাড়ি কি? যা দেখে ভিক শেষের কথাটা বলল, সেই দৃশ্য দেখে আমারও আর নড়াচড়া করার ক্ষমতা রইল না। ইসমাইলও থমকে দাঁড়িয়ে পড়েছেন। পাশের একটা কম্পাউন্ডের দেওয়াল টপকে 4টে লোক লাফিয়ে নেমেছে রাস্তার ওপরে। প্রত্যেকের মুখেই রুমাল বাঁধা। এর মধ্যে একজন ভিকের দিকে আঙুল দেখিয়ে বলল, এই দুজন নামিয়ে দে। আতঙ্কিতভাবে দেখলাম বাকি 3 জনের হাতেই ছুরি। ভিক ততক্ষণে আমার আর ইসমাইলের থেকে বেশ খানিকটা সামনে এগিয়ে গেছে। আমার পায়ের তলাটা কেউ যেন সিমেন্ট দিয়ে আটকে দিয়েছে, নড়তেও পারছি না। 3 জন লোক একসঙ্গে ছুরি বাগিয়ে ভিকের দিকে তেড়ে এলো। তারপরে যেটা দেখলাম সেরকম অ্যাকশন সিনেমাতেও দেখা যায় না। মুহূর্তের মধ্যে ভিকের ডান পা সোজা স্প্রিংয়ের মতন গিয়ে লাগলো প্রথম জনের বুকে। ছুরি ছিটকে গেল তার হাত থেকে। সে নিজেও ছিটকে পড়লো প্রায় 4 হাত দূরে। ডান পা মাটিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার বাঁ পা একটা সাইড কিক ছুঁড়ে দিল দ্বিতীয় লোকের বুক লক্ষ্য করে। এই লোকটারও একই হাল হলো। তৃতীয় লোকটি ততক্ষণে ভিকের খুব কাছাকাছি চলে এসে তার পেট লক্ষ্য করে ছুরি চালিয়ে দিয়েছে। আমি এক মুহূর্তের জন্য আটকে উঠলেও পর মুহূর্তেই দেখলাম ছুরি ভিকের পেটে ঢোকেনি। অদ্ভুত দক্ষতায় সামনের দিকে ঝুঁকে আর হিপকে পেছন দিকে টেনে নিয়ে গিয়ে সে পেট আর ছুরির মধ্যে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। আর সেই সঙ্গে বাঁ হাত দিয়ে ব্লক করেছে আততায়ীর ছুরি ধরা হাতটি। তার ডান হাত কিন্তু থেমে নেই, পরপর 2-3টে পাঞ্চ বসিয়ে দিয়েছে আততায়ীর মুখে।
দু হাত এভাবে একসঙ্গে চালানোর দক্ষতা ভিক কবে কোথা থেকে আয়ত্ত করলো তা আমার ধারণারও অতীত। 2-3টে পাঞ্চের পরে আততায়ী একটু বেসামাল হয়ে পড়লে ভিক তার ব্লক করার বাঁ হাত দিয়ে লোকটার ছুরি ধরা হাতটা আষ্টে পৃষ্ঠে চেপে ধরল নিজের শরীরের সঙ্গে। লোকটার আর সেই হাত নাড়ানোর কোনো ক্ষমতা নেই, সেই সঙ্গে ক্রমাগত পাঞ্চের ফলে জ্ঞান হারিয়ে যাওয়ার অবস্থা। তখনই চোখ পড়ল গ্যাং লিডারের দিকে। সে তার পকেটে হাত ঝুঁকিয়েছে। আমার বুঝতে দেরি হলো না সে পকেট থেকে কি বার করতে চলেছে, আর সেটা বের হলেই ভিকের যে বাঁচার কোনো সম্ভাবনা নেই সেটাও বুঝতে বাকি রইল না। হঠাৎই যুধিষ্ঠির মহাপাত্রের পরামর্শটা মাথায় এলো। রাস্তার দিকে তাকিয়ে দেখতে পেলাম ঠিক আমার পায়ের সামনেই একটা পাথরের ডালা। লোকটা পকেট থেকে পিস্তল বের করে ফেলেছে, কিন্তু সেটা ভিকের দিকে তাক করার আগেই আমার হাত থেকে রকেটের মতো ছুটে গেল পাথরটা। সোজা আছড়ে পড়ল লোকটার কপালে। মুহূর্তে কপাল দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। টু শব্দটিও করতে পারল না সে। কাটা কলা গাছের মতো পিস্তলটা হাতে নিয়েই ধপ করে মাটিতে পড়ল। ভিক ততক্ষণে তৃতীয় আততায়ীকে অজ্ঞান করে তার হাতের ছুরি কেড়ে নিয়েছে। লোকটা মাটিতে অসাড়ভাবে পড়ে রয়েছে। ইতিমধ্যে প্রথম দুজন আততায়ী নিজেদের সামলে উঠে দাঁড়িয়েছে। দুজনেই দ্বিতীয়বার আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। সেদিকে একবার দেখেই ভিক ঝাঁপিয়ে পড়ল পিস্তলটার ওপর। এক হাতে ছুরি আর অন্য হাতে উদ্যত পিস্তল নিয়ে গর্জে উঠল, আয় তোরা, নামাবি, আয় আয়। লোক দুটো পিস্তল আর ছুরি হাতে ভিককে দেখে এক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তারপরেই পাঁচিল ডিঙিয়ে পালালো। ভিক দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, তুই আমাকে বাঁচালি রিক। ওই পাথরটা না ছুড়লে আমি এতক্ষণে। তারপরেই ইসমাইলের দিকে ফিরে বলল, তাড়াতাড়ি চলুন, আমাদের এখান থেকে এক্ষুনি পালাতে হবে, বিপদ এখনো কাটেনি। ইসমাইল এতক্ষণ পুরো ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিলেন। এই তো সামনের মোড় থেকে বাঁদিকে গেলে আমরা ট্যাক্সি পেয়ে যাব। দুজন আততায়ীকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে আমরা দৌড়তে লাগলাম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। পিস্তলটা তখনও ভিকের হাতে ধরা। ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে ভিক ইসমাইলকে বলল, নৈহাটি কিন্তু আপনার জন্যও আর নিরাপদ নয়। কলকাতায় কোনো জায়গা আছে যেখানে আপনি গিয়ে থাকতে পারেন? ইসমাইল তখনও পুরোপুরি ধাতস্থ হতে পারেননি। কয়েক মুহূর্ত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে উত্তর দিলেন, মাস্তুতো ভাই আছে শিয়ালদায়, এখানে কেউ ওর কথা জানে না। তাহলে চলুন আমাদের সঙ্গে ট্যাক্সিতে, আপনাকে শিয়ালদায় নামিয়ে দেব। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ ওখানেই গা ঢাকা দিয়ে থাকবেন, কেমন? বিনা বাক্য ব্যয় ট্যাক্সিতে উঠলেন ইসমাইল। উনি বসলেন সামনে ড্রাইভারের পাশে, আর আমরা দুজন পেছনে। কিছুক্ষণ পরেই এক্সপ্রেসওয়ে ধরে ট্যাক্সি ছুটতে শুরু করলো কলকাতার দিকে। আমি ভিককে জিজ্ঞেস করলাম, 3 জন লোক তোমাকে ছুরি দিয়ে একসাথে আক্রমণ করলো, সেখানে মাথা ঠান্ডা রেখে তুমি এই অসাধ্য সাধন করলে কি করে? আমার তো সেই মুহূর্তে মনে হয়েছিল এর থেকে বাঁচা অসম্ভব। তুই তো জানিসই যে MMA ছেড়ে দিলেও গত 3 বছর ধরে রেগুলার ক্রাভ মাগা নামে ইসরায়েলি সেলফ ডিফেন্সের ক্লাস করছি আমি। আজ মনে হচ্ছে ভাগ্যিস নাইফ ডিফেন্সের ক্লাসগুলো মন দিয়ে করেছিলাম। আমি যদি কিছুই না করতাম, ওই 3 জন আমার উপরে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে পাগলের মতো ছুরি চালাতে থাকতো অসংখ্যবার, মানে যতক্ষণ আমি মারা যেতাম। প্রথমেই আমি এগিয়ে গিয়ে তোদের দুজনের থেকে নিজেকে আলাদা করে নিলাম, যাতে তোদের কোনো বিপদ না হয়। কেউ দূর থেকে ছুরি নিয়ে তেড়ে এলে বেস্ট ডিফেন্স হলো কিক। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম 3 জনকেই কিক করে এইটুকু সময়ের মধ্যে পরাস্ত করা সম্ভব নয়। তার মধ্যে কেউ না কেউ আমাকে ছুরি বসিয়ে দিতে সক্ষম হবেই। তাই আমি নিজেকে এমনভাবে প্লেস করলাম যাতে একজনকে ফ্রন্ট কিক আর দ্বিতীয় জনকে সাইড কিকে পর পর ঘায়েল করতে পারি। তৃতীয় জন যে আমার কাছে পৌঁছে যাবে সেটা আমি আন্দাজ করেই ছিলাম, এবং সেই মতো তৈরিও ছিলাম। ক্লোজ কোয়ার্টার কমব্যাটের ক্ষেত্রে, অর্থাৎ কেউ ছুরি নিয়ে খুব কাছাকাছি চলে গেলে বাঁচার উপায় হলো হ্যান্ড ডিফেন্স
আর বডি ডিফেন্স, আর সাইমালটেনিয়াসলি পর পর কাউন্টার অ্যাটাক। সামনের দিকে ঝুঁকে হিপ পেছনে নিয়ে গিয়ে ছুরির সঙ্গে দূরত্ব যে বাড়ালাম সেইটা ছিল বডি ডিফেন্স, আর বাঁ হাত দিয়ে ছুরি ধরা হাতটাকে ব্লক করলাম সেইটা ছিল হ্যান্ড ডিফেন্স। আর এই অবস্থায় ডান হাত দিয়ে পর পর মুখে কাউন্টার অ্যাটাক করতে লাগলাম। কয়েকটা পাঞ্চের পর এতটাই বেসামাল হয়ে যাওয়ার পরে অপশন আসে কন্ট্রোল অ্যান্ড ডিসআর্মিং, অর্থাৎ ছুরি ধরা হাতটাকে কন্ট্রোল করে ছুরি হাত থেকে কেড়ে নেওয়ার। অবশ্য সেটা করার সুযোগ আমি পেতাম না যদি তুই পিস্তলধারী লোকটাকে ঘায়েল না করতিস। আমি যে সেলফ ডিফেন্স করেছি সেটা যে কেউ অভ্যেসের মাধ্যমে শিখতে পারে, আয়ত্তে আনতে পারে, কিন্তু তুই যেটা করেছিস সেটা সহজাত প্রতিভা। আমি হাজার চেষ্টা করলেও ওইভাবে ওই নিখুঁত নিশানায় পাথর কারোর মাথায় লাগাতে পারবো না। ভিক আমার পিঠ চাপড়ে দিল। ইসমাইল জিজ্ঞেস করলেন, কিন্তু এই হামলা কে করালো? ভিক হেসে বলল, বুঝলেন না, অপরাধী ভয় পাচ্ছে যে আমি তাকে ধরে ফেলব, তাই আমাকে খুন করানোর ডেসপারেট অ্যাটেম্পট। এই গাড়ি দাঁড় করুন তো। ও দাদা, গাড়িটা একটু সাইড করুন না। ট্যাক্সি রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল। কি হলো আবার? আমি জিজ্ঞেস করলাম। ভিক বলল, বাইরে তাকিয়ে দেখ, ওই যে অভয় দাঁড়িয়ে আছে। রাস্তার ধারে সত্যিই অভয়কে দেখতে পেলাম দুজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে। দূরে একটা ক্রেন একটা দুমড়ানো মুচড়ানো গাড়িকে মাঠ থেকে তুলছে। এটাই তাহলে? হ্যাঁ, বিমলেশের গাড়ি। চল নিচে গিয়ে দেখি। ইসমাইলজি, আপনি গাড়িতেই বসুন। অভয় আমাদের দুজনকে দেখে বলল, এ কি, তোরা এখনো ফিরিসনি? ভিক সংক্ষেপে আমাদের সাহা ইন্ডাস্ট্রির অভিযান আর তারপরের হামলার ঘটনাটা বলে উদ্ধার করা পিস্তলটা অভয়ের হাতে তুলে দিল। অভয় সব শুনে বলল, কি সাংঘাতিক কাণ্ড রে! আমাকে না জানিয়ে ওখানে একা গেলি কেন? ভিক উত্তর না দিয়ে বলল, এদিকে কি খবর? লরিটাকে ধরা গেল? হ্যাঁ, এখান থেকে 3 কিলোমিটার দূরে রাস্তার ধারে লরিটাকেও ফেলে চলে গেছে। নাম্বার প্লেটটা ফেক, ভেতরে কিছু কাগজপত্রও নেই, তাই লরির মালিক কে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। খোঁজ নেওয়া হচ্ছে যে কয়েকদিনের মধ্যে শহরে কোনো লরি চুরি গেছে কিনা। ও আমরা ধরে ফেলবো ঠিক। আর সাহাবিলাতে কি খবর? কোনো ঝামেলা হয়নি তো? একেবারেই না। লোকাল থানার ওসি তরফদার খুব করিতকর্মা, সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে সাহাবিলা চলে গেছেন। বিমলেশের সব লোকদের ওখান থেকে তাড়িয়েছেন। আয়ুষ্মান সিপি স্যারকে ফোন করে খুব হম্বিতম্বি করছিল, কিন্তু খুব একটা সুবিধে করতে পারেনি। আমরা সাসপেক্ট করছি এই সিচুয়েশনে অম্বরীশবাবুর উপর আবার হামলা হতে পারে, তাই নার্সিংহোমের সিকিউরিটিটা বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রজ্ঞাদেবী আর অম্বরীশবাবুকে যতক্ষণ না ফ্লাইটে তুলে দেওয়া হচ্ছে ততক্ষণ এরকমই কড়া সিকিউরিটির বন্দোবস্ত থাকবে। ওদের কবে লন্ডনে পাঠানো হচ্ছে? কাল পরশুর মধ্যে। প্রজ্ঞাদেবী এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। সাহা নার্সিংহোমে ডক্টর সেন, ডক্টর চৌধুরী আর একজন নার্সও সঙ্গে যাবেন ফ্লাইটে দেখাশোনার জন্য। লন্ডনে গিয়ে হসপিটালে হ্যান্ডওভার দিয়ে তারপর ফিরবেন। প্রজ্ঞাদেবীও ফিরে আসবেন। বেশ, ফাইনাল হলে জানাস আমাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তোরা দেরি করিস না, বাড়ি যা। তোদের বাড়ির সামনে তো সিকিউরিটি আছেই, তবু দরকার লাগলে আমাকে ডাইরেক্ট ফোন করিস। আমি আর একটু কাজ সেরে এগোচ্ছি। ট্যাক্সিতে উঠে ভিক মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ইসমাইল চোখ বন্ধ করে চুপচাপ বসেছিলেন। আমার সারাদিনের ধকল আর ওই মামলার ঘটনার পর আজ ক্লান্তি লাগছিল না। মাথায় অনেকগুলো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ভিক হঠাৎ ফোনটা কানে দিয়ে বলল, হ্যালো হ্যালো উৎপল, এই তোকে একটা টেক্সট পাঠিয়েছি, দেখেছিস? হ্যাঁ রে, তোকে একটু কষ্ট করতে হবে। আজ রাতেই আমার একটা খবর দরকার। ব্যাপারটা ইম্পর্টেন্ট, বুঝতেই তো পারছিস। অভয়কে বলতে পারতাম, কিন্তু ও বিমলেশের খুনের ব্যাপারটা নিয়ে খুব ব্যস্ত আছে, শুনেছিস তো? তাই তুই ছাড়া আর কারোর কথা মাথায় এলো না। আর শোন, পারলে একজন পুলিশ অফিসারকে সঙ্গে করে নিয়ে যা। হ্যাঁ, একটু শাসাতে হতে পারে। পারফেক্ট, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানা। বাই। ফোন রাখতেই আমি জিজ্ঞেস করলাম, যুধিষ্ঠির মহাপাত্রকে আবার কি কাজ দিলে?
আগে কাজটা করুক, তারপর বলবো। বাকি রাস্তায় ভিক আর কোনো কথা বলল না। ইসমাইলকে শিয়ালদায় নামিয়ে বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত 11:45 বাজল। ঘরে ঢুকে দুজনেই মায়ের বকা খেলাম। তোরা কি আরম্ভ করেছিস বলতো? যতই গোয়েন্দাগিরি করিস, খাওয়ার সময়টা তো বাড়ি আসবি। ডিনার করে বিছানায় এসেই আবার প্রশ্নগুলো মাথাচাড়া দিয়ে উঠল। ভাবলাম পরপর ঘটনাগুলো যদি একবার মনে মনে সাজিয়ে নেওয়া যায় তাহলে বোধহয় কোনো সলিউশন মাথায় আসবে। আমরা যতদূর জেনেছি 25 বছর আগে অম্বরীশ কারখানায় চুরি করতে গিয়ে ধরা পড়েন এবং গ্রেফতার হন। কিন্তু সেই সময় হসপিটালে ডেলিভারি করতে গিয়ে অম্বরীশের স্ত্রীর সন্তানের মৃত্যু হলে প্রতাপবাবুর মনে দয়া সঞ্চার হয় এবং উনি তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। কিছুদিন বাদে প্রতাপবাবু তাকে সেক্রেটারির পদে বহাল করেন, কিন্তু তার টাকার লোভ কমে না। তিনি গোপনে কারখানা টেন্ডার বিমলেশকে জানিয়ে দিতে শুরু করেন। ফলে সাহা ইন্ডাস্ট্রির প্রচুর লোকসান হয় এবং কারখানা চালানো দুষ্কর হয়ে ওঠে। এই অবস্থায় 2 বছর আগে বিমলেশ ত্রাতা সেজে এগিয়ে আসেন প্রতাপবাবুকে সাহায্য করার জন্য। কিন্তু আসল উদ্দেশ্য ছিল কারখানার হস্টাইল টেক ওভার। প্রতাপবাবু বিমলেশের উদ্দেশ্য বুঝতে পারেন এবং সরোজবাবু আর অশোকবাবুকেও পার্টনার বানিয়ে নেন, যেটা বিমলেশ একেবারেই পছন্দ করেননি। এরপর কোম্পানির মিটিংয়ে অশোকবাবু আর বিমলেশের একাধিকবার ঝগড়া হয়। তবুও কারখানা ভালোই চলছিল। ইতিমধ্যে বিমলেশ অম্বরীশবাবুর সাহায্যে কারখানা গোপন খবর পেতে থাকেন এবং আবারও কারখানা দখলের চক্রান্ত করেন। তার জন্য মেশিন খারাপ করিয়ে দেওয়া বা চাঁদনি থেকে খারাপ মাল পাঠানো, এই ধরনের স্যাবোটাজ করা হয়। প্রতাপবাবু অম্বরীশবাবুর এই বিশ্বাসঘাতকতার আর বিমলেশের চক্রান্তের কথা ইসমাইলের কাছ থেকে জেনেও নিজের ভালো মানুষের জন্য চুপ থাকেন। হয়তো কারখানায় বিমলেশের অনেকটা শেয়ার থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রতাপবাবুর পক্ষে সম্ভব ছিল না। ইতিমধ্যে 4 মাস আগে তিনি মোবাইল আর স্যাটেলাইট ফোন তৈরির একটা ভালো ডিল নিয়ে আসেন। ডিল ফাইনাল করতে এক জার্মান ভদ্রলোককে পেমেন্ট করার জন্য $100 মিলিয়ন বিটকয়েনে কনভার্ট করে ডিজিটাল ওয়ালেটে রাখা হয়, যেটা প্রতাপবাবুর কাছেই ছিল। কিন্তু জার্মানি যাওয়ার আগেই সাহা ইন্ডাস্ট্রিতে আগুন লাগে, তাতে প্রতাপবাবু, মোহাম্মদ আর 4 জন লেবারের মৃত্যু হয়। অম্বরীশবাবু দোতলার জানলা থেকে বাইরে লাফিয়ে পড়ে বাঁচলেও তার শরীরের অধিকাংশই পুড়ে যায়। ইসমাইল দীর্ঘদিন কাজ করেও কারখানায় যে দাহ্য পদার্থ রাখা হতো সেটা জানতেন না, কিন্তু পুলিশ রিপোর্টে বলা হয় কারখানার ওয়েস্ট উইংয়ে দাহ্য পদার্থ স্টোর করা ছিল এবং সেই জন্যেই আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পেরেছে। অগ্নিকাণ্ডের পর বিমলেশ একে একে সবাইকে চোর বলে দাবি করেন এবং সেই জন্য অশোকের সঙ্গে তার আবার ঝামেলা শুরু হয়। শুধু তাই নয়, ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়েও তিনি প্রশ্ন তুলে উৎপলের হাতে চড় খান এবং টেস্ট রিপিট করিয়ে উৎপল নিজের সততার প্রমাণ দেয়। বিমলেশ তাতেও দমে না গিয়ে প্রজ্ঞা দেবীকে গৃহবন্দী করেন। তারপর প্রতাপবাবুর বাড়ি, নার্সিংহোম আর কারখানা চিরুনি তল্লাশি করেন। এদিকে প্রজ্ঞা দেবী ছলা কলায় সরোজবাবু আর অশোকবাবুর মন জয় করতে সমর্থ হন এবং বিমলেশের ছেলে আয়ুষ্মানকেও বশে আনতে হয়তো কিছুটা সাকসেসফুল হন। এভাবে 4 মাস চলার পর সরোজবাবু অধৈর্য হয়ে সিবিআই ইনভেস্টিগেশনের কথা তোলেন। ফলে সরোজবাবুর ওপর 2 বার প্রাণঘাতী হামলা হয়, যা থেকে তিনি দৈবক্রমে বেঁচে যান। এরপর তিনি বাধ্য হয়ে ভিকে শরণাপন্ন হন এবং আমরা ইনভেস্টিগেশনে নামার পরেই থামানোর চেষ্টা করা হয় হুমকি চিঠি দিয়ে। অশোকবাবুও ক্যালকাটা ক্লাবে আমাদের থ্রেট করেন এবং পরে পেছনে লোক লাগান, যদিও হুমকি চিঠিতে মোড়া পাথর তার লোক ছোড়েনি বলে তিনি দাবি করেন। তারপর যেদিন আমরা সাহা ভিলা আর নার্সিংহোম ভিজিট করি, বিমলেশ আর আয়ুষ্মান আমাদের দেখে একেবারেই খুশি হয়নি। সেদিন বাড়ি ফেরার পথে বিমলেশের খাস লোক গায়নের নেতৃত্বে বাইক বাহিনী আমাদের ধাওয়া করে। পরে সেদিন রাতেই অম্বরীশবাবুকে হত্যার চেষ্টা করা হয়। নার্সিংহোমে গুলি চলে। এরপরে নার্সিংহোমে সিকিউরিটি পুলিশ বাড়িয়ে দেয়। তারপর আজ বিকেলে কল্যাণী যাওয়ার পথে বিমলেশ খুন হন এবং সাহা ইন্ডাস্ট্রির বাইরেও ভিককেও খুন করার চেষ্টা করা হয়।
ঘটনাগুলো মনে মনে সাজিয়ে ভিকের ঘরে গেলাম। ও দেখি আবার কম্পিউটার খুলে বসেছে। কিছু বলবি? আমি বললাম, হ্যাঁ, তুমি তো কিছু বলছো না, আমি নিজে ভেবে একটা সলিউশন বের করলাম, সেটাই তোমাকে বলতে এলাম। ভিক বেশ উৎসাহের সঙ্গে রিভলভিং চেয়ারটা আমার দিকে ঘুরিয়ে বলল, বল বল শুনি। আমার ধারণা ওই কারখানায় বিমলেশই আগুন লাগিয়েছিলেন, কারণ এই ডিলটার ফলে সবার লাভ হলেও কোম্পানিতে প্রতাপবাবুর প্রতিপত্তি তো আবার বেড়ে যেত। তাহলে বিমলেশের আসল উদ্দেশ্য যেটা ছিল সেটা তো পূরণ হতো না, মানে সাহা ইন্ডাস্ট্রির ওপর কবজা। বেশ, তারপর টাকাটা কোথায় গেল? যতদূর মনে হচ্ছে টাকাটা প্রথমেই বিমলে সরিয়ে ফেলেন, হয়তো কোনো সুইস ব্যাংক অ্যাকাউন্টে। তারপর 4 মাস ধরে এই নাটক চালিয়ে যাচ্ছিলেন অশোকবাবু আর শরৎবাবুর চোখে ধুলো দেওয়ার জন্য। ওনার বাড়াবাড়ির ধরন দেখে সেই সন্দেহ আরও বেশি হয়। তাই যখন সরোজবাবু সিবিআই ইনভেস্টিগেশনের কথা বললেন, উনি সেটা আটকানোর চেষ্টা করেন সরোজবাবুর ওপর হামলা চালিয়ে। তো এরপর তুমি মাঠে নেমেছ দেখে তড়িঘড়ি পাথর ছুঁড়ে হুমকি চিঠিও দেন। পরের দিন বাইক বাহিনী যে উনিই পাঠিয়েছিলেন সেটা তো প্রমাণ হয়েই গেছে। গায়নকে তো আমরা দুজনেই দেখেছি। আর অম্বরীশবাবুকে খুনের চেষ্টা করেন কারণ অম্বরীশই ওনার সব কুকীর্তি জানত। তাই অম্বরীশ বেঁচে গেলে সবচেয়ে ক্ষতি কিন্তু বিমলেশেরই। আর টাকা আমার মনে হয় ওই আয়ুষ্মানকে চেপে ধরলেই পাওয়া যাবে। তাহলে বিমলেশকে আজকে কে খুন করলো? বুঝলে না, ওটা প্রজ্ঞা দেবীর কাজ। উনি কিরকম মহিলা কালই তো তোমাকে বলেছি। অশোকবাবু আর সরোজবাবুকে আগেই হাত করেছেন। বিমলেশই ছিলেন ওনার একমাত্র পথের কাঁটা। বাবার মৃত্যুর প্রতিশোধও নিলেন, সেই সঙ্গে পথের কাঁটাও দূর করলেন। বাহ, বেশ। আর আমাকে মারার চেষ্টা করলো কে? ও তো আয়ুষ্মানের কীর্তি। কারণ সাহাভিলা থেকে বেরিয়ে তুমি তো ওর লোকেদের সামনেই টোটোতে উঠে বললে স্টেশন যাবে। স্টেশনেও নিশ্চয়ই ওর লোকই লুকিয়েছিল আমাদের ফলো করার জন্য। তাছাড়া ওই দারোয়ানটা যে ওরই লোক সেটা তো দেখতেই পেলে। নিশ্চয়ই ফোন করে আয়ুষ্মানদের লোকেদের জানিয়ে দিয়েছিল যে আমরা কারখানা থেকে বেরিয়েছি। ভিক বলল, সবই তো বুঝলাম রে, দারুণ যুক্তিসঙ্গতভাবে বলেছিস, কিন্তু তোর এই থিওরিতে একটা ফ্ল থেকে যাচ্ছে। কিসের ফ্ল? প্রজ্ঞা দেবীর পক্ষে বিমলেশকে খুন করানো সম্ভব নয়। কেন? ধর আমি, তুই বা রাম, শ্যাম, যদু, মধু গিয়ে কোনো ভাড়াটে খুনিকে যদি বলে যে একজন শিল্পপতিকে খুন করে এসো, তাহলে সে সাধারণত রাজি হবে না। অবশ্যই কিছু হাইলি প্রফেশনাল এবং অত্যন্ত এক্সপেন্সিভ হিটম্যান বাদে, কারণ ফেঁসে গেলে তাকে ব্যাক করার মতো ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের নেই। বিমলেশের মতো একজন পাওয়ারফুল এবং পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড পার্সনকে খুনের অর্ডার করতে পারেন আরেকজন পাওয়ারফুল পার্সন। প্রজ্ঞাদেবী লন্ডনে থেকেছেন দীর্ঘদিন, কলকাতায় তেমন চেনাশোনা নেই। তাছাড়া সর্বক্ষণ বিমলেশের গুন্ডা বাহিনীর চোখে গৃহবন্দী। এই অবস্থায় উনি কি করে এই খুন করাবেন? আর ওর কথায় কোনো ভাড়াটে খুনি বিমলেশের মতো শক্তিশালী লোককে খুন করতে রাজিই বা হবে কেন? ও, তাহলে আমার মাথায় আর কিচ্ছু এলো না। তাহলে আর কিছু না, তুই এখন শুতে যা। আমার কিছু কাজ আছে, বাকি আলোচনা আবার কালকে। ভিক রিভলভিং চেয়ার ঘুরিয়ে কম্পিউটারের দিকে মন দিল। পরদিন ব্রেকফাস্ট টেবিলে ভিককে গুনগুন করে হিন্দি গানের সুর ভাঁজতে দেখে বুঝলাম খোশ মেজাজে আছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, ওই যুধিষ্ঠির মহাপাত্রকে যে খবর আনতে পাঠিয়েছিলে পেলে? হ্যাঁ, আজ ভোর রাতেই জানিয়েছে। বেচারাকে সারা রাত দৌড়দৌড়ি করতে হয়েছে। তাহলে এবার বলো না, খবরটা কি? পরে বলবো। আজ তোর কটা থেকে ক্লাস? আজ একটু লেটে, সকালে 2টো ক্লাস অফ আছে। আমারও আজ কলেজে ফার্স্ট হাফে কোনো লেকচার নেই। তুইও যখন ফ্রি, চল তাহলে এয়ারপোর্ট থেকে ঘুরে আসি। এয়ারপোর্ট? ওখানে কেন? অম্বরীশ বাবুকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হসপিটালে ট্রান্সফার করা হচ্ছে। আজই? হ্যাঁ, ডক্টর সেন জানিয়েছেন যে সিআরপি লেভেল আরও বেড়ে যাচ্ছে। এই অবস্থায় এখানে আর রাখলে লাইফ রিস্ক, তাই আর্জেন্টলি ট্রান্সফার করা হচ্ছে। সঙ্গে প্রজ্ঞা দেবী, 2জন ডাক্তার আর নার্স যাচ্ছেন। ওরা অবশ্য সবাই ব্যাক করবেন। তা আমরা ওখানে গিয়ে কি করব?
পুলিশের একটা টিম থাকছে অম্বরীশবাবুর সুরক্ষা নিশ্চিত করার জন্য। আয়ুষ্মানকে কিছু জানানো হয়নি, যাতে বাগড়া দিতে না পারে। তবে সরোজবাবু আর অশোকবাবু জানেন। তার মানে তুমি আশঙ্কা করছো এয়ারপোর্টেও অম্বরীশবাবুকে খুন করার চেষ্টা হতে পারে? নাহলে তুমি বা ওখানে যেতে চাইবে কেন? চল না, যা হবে দেখতেই পাবি। কিন্তু আমাদের এয়ারপোর্টে ঢুকতে দেবে কেন? ওরকম হয় নাকি? আরে অভয়ের গাড়িতে যাব, পুলিশের টিমের সঙ্গেই ঢুকবো। অভয় সব ব্যবস্থা করে রেখেছে, একটু বাদেই পিক আপ করতে আসবে। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে রেডি হ। মিনিট 10 বাদেই অভয়ের গাড়ি এসে হাজির হলো। গাড়িতে উঠেই ভিক জিজ্ঞেস করলো, আচ্ছা, আমরা যে যাচ্ছি সেটা কাউকে বলিসনি তো? না, বলিনি। কিন্তু কি ব্যাপার বলতো? কোনো ঝামেলা হলে সিপি স্যার কিন্তু খুব বকবেন, সাসপেন্ডও করতে পারেন। কড়াভাবে বলে দিয়েছেন যে অম্বরীশবাবুর সুরক্ষায় আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমাদের একটা টিম অলরেডি এয়ারপোর্টে চলে গেছে। আমি তোদের নিতে আসবো বলে জানিয়ে দিলাম যে আমি আলাদাভাবেই যাচ্ছি। আরে ভরসা রাখ, সাসপেন্ড তো দূরের কথা, প্রমোশন হবে তোর। ভিকের হেয়ালি আমিও বুঝতে পারলাম না। অভয় আর কথা বাড়ালো না। ভিক পুরো রাস্তাটাই গুনগুন করে গান গাইতে লাগলো। আমি আর অভয় দুজনেই কি বলবো ভেবে পেলাম না। আমার মাথা তো অনেক আগেই কাজ করা বন্ধ করে দিয়েছে। এয়ারপোর্টে ঢোকার ঠিক আগেই অভয়ের ফোনটা বেজে উঠল। অভয় ফোনে দুবার হু হু করে রেখে বলল, অ্যাম্বুলেন্স পৌঁছে গেছে এয়ারপোর্টে। ভিক হঠাৎ ব্যস্ত হয়ে পড়ল। এই বলছি, আমাদের পৌঁছতে আর কতক্ষণ? এই তো 5 মিনিট। এয়ারপোর্টে গাড়ি থামতেই ভিক তড়িঘড়ি গাড়ি থেকে নেমে বলল, কাম অন, ফাস্ট ফাস্ট। অভয় সন্দিগ্ধভাবে চেয়ে বলল, আচ্ছা, তুই কি আশঙ্কা করছিস বলতো? এত হাইপার হয়ে আছিস কেন? গান রেডি রাখবো? না না, বন্দুক লাগবে না, তুই চল, তাড়াতাড়ি ভেতরে চল। অভয়ের সঙ্গে গেটে ঢোকার সময় এয়ারপোর্ট সিকিউরিটি কোনো ঝামেলা করল না। ঢুকেই ভিক বলল, ইমিগ্রেশনটা কোথায় হচ্ছে? নিশ্চয়ই সাধারণ প্যাসেঞ্জারের মতো লাইন দিতে হচ্ছে না? হ্যাঁ, ইমার্জেন্সি পেশেন্ট তো। ইমিগ্রেশন অফিস থেকে স্ট্যাম্প মেরে ডিরেক্ট ছেড়ে দেবে। অফিসটা কোথায়? এই তো ডান দিকে, সামনেই। কিন্তু চল চল। ভিক একেবারে দুধদার করে এগিয়ে গেল। অভয় বাধা দেওয়ার মৃদু চেষ্টা করেও পারল না। আমরাও ভিকের পেছন পেছন এগোলাম। ইমিগ্রেশন অফিসটা খুব একটা বড় নয়। দরজার সামনে দুজন কনস্টেবল দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, যারা অভয়কে স্যালুট করল। ঢুকেই দেখলাম একটা স্ট্রেচারে অম্বরীশবাবুকে রাখা আছে। মুখ বাদে শরীরের বাকিটা সাদা চাদরে আবৃত। সঙ্গে বসে আছেন দুজন ডাক্তার। তার মধ্যে একজন অরুণোদয় সেন, মানে যার সঙ্গে আমরা নার্সিংহোমে কথা বলেছিলাম। যে নার্সকে সেদিন দেখেছিলাম অম্বরীশবাবু শুশ্রূষা করতে, তিনিও আছেন। আর দাঁড়িয়ে আছেন একজন পুলিশ অফিসার। ইমিগ্রেশন অফিসারের টেবিলের সামনে দাঁড়িয়ে টি শার্ট আর জিন্স পরিহিতা প্রজ্ঞা দেবী। একজন বয়স্ক অফিসার কয়েকটা পাসপোর্ট আর একটা নীল রঙের ফাইল নিয়ে বসে। বুঝলাম তার ইতিমধ্যে সব ডকুমেন্ট পরীক্ষা করা হয়ে গেছে, কারণ তিনি পাসপোর্টে স্ট্যাম্প মারতে উদ্যত হয়েছেন। একটু দাঁড়ান অফিসার। ভিক টেবিলের দিকে এগিয়ে গিয়ে গম্ভীরভাবে বলল। স্ট্যাম্পটা রেখে চশমার ওপর দিকে তাকিয়ে ইমিগ্রেশন অফিসার খেঁকিয়ে উঠলেন, আরে কে আপনি? এখানে ঢুকেছেন কেন? বাইরে গিয়ে লাইনে। ইউনিফর্ম পরিহিত অভয়কে সঙ্গে দেখে ভদ্রলোকের কথা থেমে গেল। তিনি আবার বললেন, কি হয়েছে বলুন তো? প্রজ্ঞা দেবী ততক্ষণে ঘুরে দাঁড়িয়েছেন। এ কি ভিক্টর বাবু, আপনি এখানে? কি ব্যাপার? ভিক ইমিগ্রেশন অফিসারকে বলল, 1 মিনিট ওয়েট করুন অফিসার, আপনাকে এক্ষুনি সব বুঝিয়ে বলছি। প্রজ্ঞা দেবী, আপনি আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছিলেন তাতে আমি সাকসেসফুল হয়েছি। টাকাটা আমি উদ্ধার করেছি। এক মুহূর্তের জন্য চমকে উঠে প্রজ্ঞা দেবী বললেন, ওহো, তাই নাকি? এই তো খুব ভালো খবর। অভয়ের ফোনটা হঠাৎ বেজে উঠল। অস্ফুট স্বরে সে বলল, এই রে সিপি স্যার, বলে ফোনটা রিসিভ করল। ভিক গলাটা আরেকটু গম্ভীর করে বলল, আপনার জন্য খুব একটা ভালো খবর নয়, কারণ টাকা এখন আর প্রতাপবাবুর ওয়ালেটে নেই। কোথায় আছে তার সমস্ত ডিটেলস পুলিশ কমিশনারকে পাঠিয়ে দিয়েছি।
আপনি লন্ডনে চলে গেলেও টাকা আর কোনো দিনও পাবেন না। প্রজ্ঞাদেবী একবার ভূত দেখার মতন চমকে উঠেই পরক্ষণেই পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেলেন। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে। এক্সারসাইজ করা ভাঙা চিবুকের প্রত্যেকটা পেশি বোঝা যাচ্ছে। চমকে উঠলাম, প্রজ্ঞাদেবী আবার অম্বরীশবাবু চিকিৎসার অজুহাতে টাকা নিয়ে পালাচ্ছেন নাকি? অভয়ের দিকে চোখ পড়তেই দেখলাম ফোন এখনো তার কানে ধরা, কিন্তু তার মুখটা হাঁ হয়ে গেছে। অবাক চোখে তাকিয়ে আছে ভিকের দিকে। সবচেয়ে বড় শকটা পেলাম এটা দেখে যে ভিকের কথাতে মুমূর্ষু অম্বরীশবাবুও স্ট্রেচারের ওপর নড়ে চড়ে উঠেছেন, যেন উঠে বসতে চাইছেন। ভিক তৎক্ষণাৎ সেদিকে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার? টাকা খোয়া গেছে শুনে সিআরপি লেভেল নেমে গেল নাকি? দুজন ডাক্তার আর নার্স বিহ্বলভাবে দাঁড়িয়ে আছেন, কারোর মুখে রা নেই। ভিক এবার সেদিকে তাকিয়ে বলল, ব্যাগটা পেছনে লুকোচ্ছেন কেন ডক্টর সেন? কি আছে ব্যাগে দেখি? বলেই ছো মেরে ডক্টর সেনের সাইড ব্যাগটা নিয়ে নিল। কি করছেন আপনারা? এ কি? ছাড়ুন, ওনার ব্যাগটা ছাড়ুন। ব্যাগ থেকে আরেকটা নীল রঙের ফাইল বেরোলো, ঠিক যেরকম একটা ফাইল ইমিগ্রেশন অফিসারের টেবিলে রয়েছে। ফাইলটা খুলে কয়েক সেকেন্ড চোখ বুলিয়েই ভিক সেটা ইমিগ্রেশন অফিসারের টেবিলে ছুঁড়ে দিল। কি হয়েছে জানতে চাইছিলেন না? এটা পড়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। অফিসার এতক্ষণ বিরক্তভাবে তাকিয়েছিলেন। ফাইলটা টেবিলে ফেলতেই চোখে সেই বিরক্তিভাব কেটে গিয়ে কৌতূহল জেগে উঠল। ফাইলটা উনি যতই উল্টাতে লাগলেন ততই ওনার চোখ বিস্ফারিত হয়ে উঠল। কয়েক পাতা উল্টেই ফাইল বন্ধ করে অস্ফুট স্বরে, এ কি? এ কি কাণ্ড? হ্যাঁ, তার সারা শরীর তখন কাঁপছে। একটা ভয়ঙ্কর চিত্র যেন আস্তে আস্তে চোখের সামনে ফুটে উঠছে, কিন্তু তখনও কোনো দিশা পাচ্ছি না। অভয়েরও একই হাল। সে ততক্ষণে কমিশনারের ফোন রেখে দিয়েছে। ভিক ইমিগ্রেশন অফিসারের দিকে এগিয়ে গিয়ে বলল, নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, এই জাল পাসপোর্টটা ক্লিয়ার করে দিলে আপনার চাকরি আর থাকতো না। লন্ডনে গিয়ে 60% বার্নের পেশেন্ট হয়ে যেত পাকস্থলীর ক্যান্সারের পেশেন্ট, আর কপালটা পুড়তো আপনার। তারপরেই নার্সের দিকে তাকিয়ে ভিক বলল, আর আপনি নার্স না মেকআপ আর্টিস্ট সেটা বুঝিয়ে বলবেন? আগের দিন নার্সিং হোমে হাত তো পরিষ্কার ছিল, কিন্তু আজ হাতে রং লেগে কেন? সকাল সকাল কল্যাণী থেকে বেরোনো হয়েছে, তাই তাড়াহুড়োতে মেকআপের রংটা বুঝি ঠিকমতো তোলা হয়নি, তাই না? এখন আপনার কিট থেকে স্পিরিটটা বার করুন, বার্নের মেকআপটা তুলতে হবে তো। এসব কি হচ্ছে ভিক? অবাক চোখে ভিক আমাদের দুজনের দিকে চেয়ে বলল, তোরা এখনো বুঝতে পারছিস না? আরে ইনি অম্বরীশবাবু নন। আসল অম্বরীশবাবু 4 মাস আগেই কারখানার আগুনে পুড়ে মারা গেছেন। ইনি সাহা ইন্ডাস্ট্রির মালিক প্রতাপ সাহা। স্ট্রেচার থেকে এক লাফে নেমে ভিকের দিকে তেড়ে এসে তার গলা টিপতে উদ্যত হলেন এতক্ষণ শুয়ে থাকা সেই মুমূর্ষু রোগী। এয়ারপোর্ট থেকেই সাহা অ্যান্ড কোম্পানি, ডাক্তার, নার্স সবাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হলো। আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে বলে ভিক সেখান থেকেই আমাকে মেডিকেল কলেজের ট্যাক্সিতে তুলে দিল। একটা প্রশ্ন করতে যেতেই বলল, এখন না, বিকেলে হবে, যা পড়ায় মন দে। সে নিজে অভয়ের সঙ্গে আগে থানায় গিয়ে সেখান থেকে নিজের কলেজে যাবে বলল। ফলে মনের দ্বন্দ্বগুলো নিরসন করার সুযোগ পাওয়া গেল না। কলেজে গিয়ে ক্লাসে আর মন বসল না। সারাদিনই মনের মধ্যে অজস্র প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। তার মধ্যে অবশ্য একটা প্রশ্নই সবচেয়ে বেশি দ্বন্দ্বের সৃষ্টি করেছিল। মনে পড়ল এই ঘটনা আমার সঙ্গে আগেও হয়েছে, গুজরাটের গির অরণ্যের চোরাশিকারীর দলের পান্ডা ধরা পড়ার পর। ঠিক একইভাবে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করেই আমাকে স্কুলে পাঠিয়ে দিয়েছিল ভিক। সারা দিন পড়ায় মন দিতে পারিনি, স্কুলে বকা খেয়েছিলাম। আজ অবশ্য কলেজ বলে আর বকা খেতে হলো না, কারণ এখানে ক্লাসে কেউ পড়া ধরে না, পড়াশোনা নিজের দায়িত্ব। হ্যাঁ, মাঝে মাঝে অবশ্য পার্ট এক্সাম বলে প্রত্যেকটা সাবজেক্টেরই ছোট ছোট পরীক্ষা হয়, সেগুলোই পাস না করলে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হয় না। ফলে পড়াশোনায় সচরাচর কেউ ফাঁকি দেয় না।
বিকেল 5টা নাগাদ আমাদের বাড়ির ড্রয়িং রুমে একটা মিটিং বসল। সেখানে আমরা দুজন ছাড়া উপস্থিত ছিলেন সরোজবাবু, অশোকবাবু, ইসমাইল শেখ আর উৎপল মহাপাত্র। আয়ুষ্মানকে ডাকা হয়েছিল, কিন্তু সে আসেনি। অভয় কাজের চাপে এসে উঠতে পারেনি। সরোজবাবু সকালেই কিশোরের বডিগার্ডদের ছুটি দিয়ে দিয়েছেন। আর অশোকবাবু স্বভাবতই বিমর্ষ তার প্রেয়সীর আসল রূপ জেনে। ভিক ইসমাইলকে জানিয়ে দিয়েছে যে তাকে আর মাস্তুতো ভাইয়ের সঙ্গে থাকতে হবে না, তিনি নির্ভয়ে নৈহাটি ফিরে যেতে পারেন। সবাইকে চা আর সিঙ্গাড়া পরিবেশন করা হলে ভিক উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলো। আমি জানি আপনারা সবাই প্রথমেই কোন কোয়েশ্চেনটা করবেন, তাই সেই প্রশ্নের উত্তর দিয়েই আমি শুরু করতে চাই। প্রতাপবাবু যদি বেঁচেই থাকেন, তাহলে মৃতদেহের ডিএনএর সঙ্গে প্রজ্ঞা দেবীর ডিএনএ মিলে গেল কি করে? আমরা জানি ডিএনএ রিপোর্টে কোনো কারচুপি হয়নি, কারণ রিপোর্ট করেছে উৎপল নিজে এবং সে অত্যন্ত সৎ। তাছাড়াও বিমলেশবাবু সন্দেহ প্রকাশ করায় উৎপল ডিএনএ টেস্ট রিপিট করিয়েছে এবং তাতেও একই ফল পাওয়া গেছে। এটা কি করে সম্ভব হল? উৎপল বাদে আপনারা কেউই উত্তরটা এখনো জানেন না, তাই তো? আমি বললাম, আমি সারাদিন ভেবে একটা সিদ্ধান্তে পৌঁছেছি এই ব্যাপারে। বেশ, শুনি সেটা। ডিএনএ স্যাম্পল টেস্ট করেছিল উৎপলদা নিজে, কিন্তু স্যাম্পলটা কালেকশন করেছিল নিশ্চয়ই অন্য কেউ। এবার তাকে যদি হাত করে, ভিক হাত তুলে আমাকে থামিয়ে দিয়ে বলল, অত কঠিন করে ভাবছিস কেন? ঠিকই বলে, কমন সেন্স ব্যাপারটা খুব একটা কমন নয়। সহজ জিনিসটা ভাবা যাচ্ছে না। মানে বোঝাচ্ছি। তার আগে আমরা কিছু ঘটনা পরপর সাজিয়ে দেখি। ঘটনাগুলো তুইও শুনেছিস, কিন্তু তলিয়ে ভাবিসনি। সব ক্লুগুলো আমাদের সামনেই ছিল। প্রথমত, বছর 25 আগে অম্বরীশবাবুর কারখানায় চুরি করে ধরা পড়া এবং লকআপে বন্দী হওয়া। একই সময় নৈহাটি উইমেন্স হসপিটালে ভর্তি ছিলেন অম্বরীশবাবুর অন্তঃসত্ত্বা স্ত্রী। হঠাৎ খবর এলো যে ডেলিভারি করতে গিয়ে স্ত্রী এবং গর্ভের সন্তান দুজনেরই মৃত্যু হয়েছে। তাতেই প্রতাপবাবুর মনে দয়ার সঞ্চার হল। তিনি অম্বরীশবাবুকে শুধু লকআপ থেকে ছাড়িয়ে নিয়ে এলেন তা নয়, কিছুদিন বাদে পার্সোনাল সেক্রেটারি পদেও বহাল করলেন। ব্যাপারটা শুনতে খুব ভালো লাগলেও একটু তলিয়ে ভাবলে মনে খটকা আসে। দ্বিতীয়ত, অশোকবাবু আমাদের বলেছিলেন তার বয়স 40 বছর এবং প্রজ্ঞা দেবীর সঙ্গে তার বয়সের 15 বছরের ফারাক, অর্থাৎ প্রজ্ঞা দেবীর বয়সও ঠিক 25 বছর। মাই গড! অশোকবাবু অস্ফুট স্বরে বলে উঠলেন। সরোজবাবুর চোখও বিস্ফারিত। আমি কোনো রকমে বললাম, তার মানে তুমি বলতে চাইছো? হ্যাঁ, ঠিক তাই বলতে চাইছি। প্রজ্ঞাদেবী আসলে অম্বরীশবাবুর মেয়ে। প্রজ্ঞাদেবী নিজেও বলেছিলেন যে ছোটবেলায় তিনি অম্বরীশবাবুর সঙ্গে অনেক খেলেছেন। যে লোক একবার কারখানায় চুরি করে ধরা পড়ে, তাকেই বাড়িতে এন্ট্রি দেওয়া এবং নিজের মেয়ের সঙ্গে খেলতে দেওয়া একটু বাড়াবাড়ির পর্যায়ে পড়ে না? তাই সন্দেহ হওয়াতে নৈহাটি উইমেন্স হসপিটালে কাল রাতে উৎপলকে পাঠালাম। এবারে বাকিটা উৎপলের মুখ থেকেই শুনুন। উৎপল এতক্ষণ চুপ করে বসেছিল, এবারে মুখ খুলল। আমি সবার আগে নৈহাটি থানা থেকে তখনকার অফিসার ইনচার্জের নম্বর জোগাড় করে তার সঙ্গে যোগাযোগ করি। তিনি তো প্রথমে বলতে চাইছিলেন না, একটু চাপাচাপি করায় আসল খবরটা বললেন। আমার সঙ্গে একজন পুলিশ অফিসার গিয়েছিলেন, উনি অনেক হেল্প করেছেন। উনি না থাকলে হয়তো আমি এদের থেকে খবর জোগাড় করতেই পারতাম না। তো যাই হোক, জানতে পারি যে লকআপ থেকে ছাড়ানোর আগে আরও 2 দিন প্রতাপবাবু অম্বরীশবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দুজনের মধ্যে কি কথা হয় সে নিয়েও তিনি আমাদের কিছু ধারণা দেন। তারপর সোজা নৈহাটি উইমেন হসপিটালে গিয়ে তার মালিককে চেপে ধরি এবং ডকুমেন্টস দেখতে চাই। অম্বরীশবাবুর স্ত্রীর ফাইলটা আমরা মেডিকেল রেকর্ডস ডিপার্টমেন্ট থেকে খুঁজে বের করি। ফাইলে কিছু অসঙ্গতি ধরা পড়ায় আর তারপরে আমার সঙ্গী পুলিশ অফিসারটির শাসানিতে হসপিটালের মালিক মুখ খোলেন। ডেলিভারির পর অম্বরীশবাবুর স্ত্রীর মৃত্যু হয়েছিল ঠিকই, কিন্তু তিনি এক সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন।
প্রতাপবাবু মোটা ঘুষ দিয়ে হসপিটালের রেকর্ড চেঞ্জ করান এবং বাচ্চাটিকে নিয়ে যান। নতুন রেকর্ড অনুযায়ী অম্বরীশবাবুর স্ত্রী স্টিল বর্ন বেবির জন্ম দিয়ে মারা যান। এই কন্যা সন্তানই প্রজ্ঞা দেবী। সকালে ধরা পড়ার পর থানায় গিয়ে অভয়ের কাছে প্রতাপবাবু কিছুটা মুখ খোলেন। সেই থেকেই কিছু তথ্য নিয়ে আর বাকিটা নিজের অনুমান থেকে সাজিয়ে বলছি। প্রতাপবাবু ও তাঁর স্ত্রী নিঃসন্তান ছিলেন এবং তা নিয়ে প্রতাপবাবুর পরিবারের কাছে তাঁর স্ত্রীকে অনেক গঞ্জনা সহ্য করতে হতো। অম্বরীশবাবু লকআপে যাওয়ার পর অম্বরীশবাবুকে বাচ্চাটির বিনিময়ে মুক্তির প্রস্তাব দেন। তখনও ডেলিভারি হয়নি। প্রথমে অম্বরীশবাবু বলেছিলেন যে তার স্ত্রী এতে কখনোই রাজি হবেন না, কিন্তু যখন খবর আসে যে ডেলিভারির সময় অম্বরীশবাবুর স্ত্রীর মৃত্যু হয়েছে, তখন প্রতাপবাবু আবার সেই প্রস্তাব দেন। উনি বলেন যে বাচ্চাটা তাদের দিয়ে দিলে অম্বরীশবাবুকে উনি শুধু লকআপ থেকে ছাড়িয়ে আনবেন তাই নয়, পরবর্তীকালে উনি তাকে নিজের সেক্রেটারির পদে বহাল করবেন, যাতে সারা জীবন নিজের মেয়ের কাছাকাছি থাকতে পারেন। একমাত্র বাবা বলে নিজের পরিচয় তিনি কোনো দিনও দিতে পারবেন না। অম্বরীশবাবু এই প্রস্তাবে রাজি হন। হাসপাতালের মালিক এবং কর্মীদের মোটা ঘুষ দিয়ে প্রতাপবাবু খবরটা চেপে দেন এবং মেডিকেল রেকর্ডও চেঞ্জ করান। তারপর কলকাতার অন্য একটি হসপিটালকে পয়সা দিয়ে নিজের স্ত্রীর নামে জাল ফাইল ক্রিয়েট করে সেখানে তাঁর স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সেজন্য তাঁর স্ত্রীকে সেখানে লোক দেখানো অ্যাডমিশনও করা হয় এবং পুরো ব্যাপারটাই খুব চালাকির সঙ্গে সম্পন্ন করা হয়। প্রতাপবাবুর পরিবার পরিজনকে এইভাবে জানানো হয় যে অনেক মানত করে সন্তান সম্ভবা হওয়ায় স্ত্রীর অনুরোধে প্রতাপবাবু সুখবরটা সন্তানের জন্ম হওয়া অবধি গোপন রেখেছিলেন। বাড়ির সমস্ত কাজের লোক পাল্টে ফেলা হয়। প্রতাপবাবুর স্ত্রী নিজে বাড়ি থেকে বেরোতেন না, আর আত্মীয় স্বজনের সঙ্গেও খুব একটা যোগাযোগ রাখতেন না। তাই প্রেগন্যান্সির গল্পটা এস্টাবলিশ করতে খুব একটা অসুবিধা হয়নি। ব্যাস, খাতা কলমে প্রজ্ঞা দেবী হয়ে যান প্রতাপবাবুর মেয়ে। সরোজবাবুর মুখ দেখে বুঝলাম বিস্ময়ে হতবাক হয়ে গেছেন। অশোকবাবু মাথা নিচু করে চুপ করে আছেন। ভিক বলতে লাগলো, এরপর সব ভালোই চলছিল, কিন্তু মুশকিল হল প্রতাপের স্ত্রী অম্বরীশের সঙ্গে প্রজ্ঞার মেলামেশা নিয়ে বাগড়া দিলেন। তাই স্ত্রীর চাপেই প্রজ্ঞাকে বিদেশে পড়তে পাঠিয়ে দেন প্রতাপ। হয়তো অম্বরীশকে বুঝিয়েছিলেন পড়া হয়ে গেলে সে আবার দেশে ফিরে আসবে, কিন্তু পরে যখন ফিরে এলো না, অম্বরীশ বুঝলেন যে মেয়ের কাছাকাছি থাকার সুযোগ আর হবে না তার। তখন প্রতাপকে অনুরোধ করলেন যে ওনাকে যেন বিদেশে পাঠানো হয় প্রজ্ঞাকে হেল্প করার জন্য। প্রতাপ বোধহয় রাজিও ছিলেন। প্রজ্ঞাদেবীও আমাদের বলেছিলেন যে অম্বরীশের বিদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু পরে হয়তো স্ত্রীর আপত্তিতেই প্রতাপ তাকে বিদেশে পাঠায়নি। প্রতাপ অম্বরীশকে কথা দিয়েছিলেন যে তিনি সারা জীবন সেক্রেটারি হয়ে নিজের মেয়ের কাছেই থাকতে পারবেন, কিন্তু এইভাবে সেই কথার খেলাপ হওয়ায় প্রতাপের প্রতি অম্বরীশের মনে তীব্র বিদ্বেষ জন্মাল। তিনি পুরনো স্বভাবে ফিরে গেলেন। তবে এবার চুরি না করে উনি কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য বিক্রি করতে লাগলেন বিমলেশের কাছে। তাতে কারখানার প্রভূত ক্ষতি হল। ফলে কারখানায় বিমলেশ সহ আরও 3 জন পার্টনার জয়েন করলেন, যে গল্পটা আমরা সবাই জানি। ইতিমধ্যে প্রতাপের স্ত্রীর মৃত্যু হয়েছে। তারপরেও প্রজ্ঞার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে না পেরে প্রতাপের ক্ষতি করার ইচ্ছেটাও প্রবল হয়ে উঠল অম্বরীশের মনে। কারখানার পার্টনাররা জয়েন করার পরেও বিমলেশ আর অম্বরীশ মিলে চক্রান্ত করতে লাগলেন কারখানায় নানা স্যাবোটাজ করে প্রতাপকে সরানোর, যাকে বলে হস্টাইল টেকওভার। প্রতাপ বুঝতে পেরেছিলেন যে এই কোম্পানিতে তার মেয়াদ আর বেশি দিন নয়, যাতে একসঙ্গে অম্বরীশকেও সরানো যায় আর নিজেও নতুনভাবে জীবন শুরু করতে পারেন। একটু থেমে ভিক বলল, এবারে আসল ঘটনায় আসি। প্রতাপের এই প্ল্যানের 2টো উদ্দেশ্য ছিল। প্রথমত, অম্বরীশকে রাস্তা থেকে সরানো। প্রজ্ঞার আসল বাবা না হলেও পালক পিতা হিসেবে উনি প্রজ্ঞাকে খুবই স্নেহ করতেন।
আমার ধারণা অম্বরীশ হয়তো প্রতাপকে ব্ল্যাকমেল করেছিলেন এই বলে যে সত্যিটা উনি প্রজ্ঞাকে জানিয়ে দেবেন। হয়তো জানানোর চেষ্টাও করেছিলেন, তবে প্রজ্ঞা বিদেশে থাকায় এবং তার কন্ট্যাক্ট ইনফরমেশন না থাকায় সেটা তিনি করে উঠতে পারেননি। প্রতাপ দেখলেন এ তো মহা বিপদ। যদিও সমস্ত রেকর্ড ঠিকঠাক রয়েছে, কিন্তু ডিএনএ টেস্ট করলেই তো ধরা পড়ে যাবে যে অম্বরীশ আসল বাবা। হয়তো অম্বরীশ ডিএনএ টেস্ট নিয়ে শাসানিও দিয়েছিলেন। তখনই প্রতাপের মাথায় এসে গেল যে এই ডিএনএ টেস্টকে অন্য উপায় ব্যবহার করার ফন্দি। তবে তার আগে কোম্পানির বাকি 3 জন পার্টনারকে মুরগি করা দরকার, কারণ তাদের থেকে টাকা আত্মসাৎ না করলে তার দ্বিতীয় প্ল্যানটা সফল হতো না। সেটা হলো বিদেশে গিয়ে নতুনভাবে জীবন শুরু করা। তাই জার্মান ইঞ্জিনিয়ারের একটা নাম করা মোবাইল কোম্পানি সিক্রেট বিক্রি করার এক ঝুটো গল্প শোনালেন 3 পার্টনারকে। অশোকবাবু আর সরোজবাবু দুজনেই চমকে উঠলেন। অশোকবাবু জিজ্ঞেস করলেন, তার মানে ওটা ফেক? আজ্ঞে হ্যাঁ। প্রতাপবাবু সকালে অভয়কে জানিয়েছেন যে জার্মান ইঞ্জিনিয়ার সে যে ভিডিও কলে যে আপনাদের সঙ্গে কথা বলেছিল সে লন্ডনের একজন প্রফেশনাল কন আর্টিস্ট। এই ব্যক্তি আগেও অনেককে বোকা বানিয়েছে। তার প্রতিভা এমনই যে আপনার মতো 3 জন দুঁদে ব্যবসায়ীও বিশ্বাস করে ফেললেন যে সত্যি এরকম কোনো ইঞ্জিনিয়ার কোম্পানি সিক্রেট বিক্রি করতে রাজি হয়েছে এবং তার জন্য বিটকয়েনে $100 মিলিয়ন চাইছে। আসলে এরকম কোনো ডিলই কখনো প্রতাপের হাতে আসেনি, পুরোটাই ধাপ্পা। আপনাদের থেকে টাকাটা বিটকয়েনে নেওয়ার উদ্দেশ্য যাতে আপনারা অফিসিয়ালি কোনো কমপ্লেন্ট না করতে পারেন, কারণ বিটকয়েনের বিপণী এখনো অবধি বৈধ নয় এবং ট্রেস করাও খুব ডিফিকাল্ট। সেই একই কারণে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে টাকাটা না রেখে রাখা হলো হার্ডওয়্যার ওয়ালেটে। তাতে ট্রেস করা আরও ইম্পসিবল হয়ে যায়। এবারে কারখানার ওয়েস্ট উইংয়ে এমনভাবে দাহ্য পদার্থ রাখা হলো যাতে খুব তাড়াতাড়ি আগুনে উইংটাকে পুড়িয়ে দেওয়া যায়। প্রতাপ কারখানায় রটিয়ে দিলেন সেদিন সকাল 9টা থেকে তিনি নিজে 4 জন লেবারের সঙ্গে মাল প্যাকিংয়ের তত্ত্বাবধান করবেন। ওই সময় কারখানায় বেশি লোক থাকে না, কারণ কাজ শুরুর সময় 10টা। তিনি জানতেন অম্বরীশ সকাল 9টার সময় ফ্যাক্টরিতে চলে আসেন, তাই শেষ মুহূর্তে ফোন করে উনি অম্বরীশকে বলেন যে তিনি আসতে পারছেন না। তার বদলে অম্বরীশ যেন প্যাকিংয়ের ব্যাপারটা দেখেন। এইভাবে অম্বরীশকে ওয়েস্ট উইংয়ে পাঠানো হয়। মোহাম্মদের মৃত্যুটা দুর্ভাগ্যজনক, কারণ মোহাম্মদের সেই সময় কারখানায় থাকার কথা ছিল না। কিন্তু বাকি 4 জন লোককে অম্বরীশের সঙ্গে প্রতাপ জেনে শুনেই মৃত্যুমুখে ঠেলে দেন, মানে যেটাকে বলে কোল্যাটারাল ড্যামেজ। প্রতাপের নির্দেশেই সঠিক সময় কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয়। আমার ধারণা প্রতাপবাবুর বিশ্বস্ত কারখানার কিছু কর্মী এই কাজটি করেন। আগুনে পুড়ে অম্বরীশ সমেত 6 জন মারা গেলেন, আর প্রতাপ তার কিছুক্ষণ বাদে কাদা মেখে গঙ্গার মাটিতে গড়াগড়ি দিলেন। তার বিশ্বস্ত লোকেরাই তাকে তুলে নিয়ে নিজের নার্সিংহোমেই নিয়ে গেল। দোতলায় অম্বরীশবাবুর ঘরে সে সময় কেউ ছিলেন না। জানলাটা ভাঙা হয় পরে। দোতলার ঘর থেকে আসলে কেউই ঝাঁপ দেননি। একটু থেমে ভিক আবার বলতে শুরু করল, প্রতাপ আর অম্বরীশের চেহারা আলাদা হলেও শরীরের গড়ন এক। হাইটের ডিফারেন্সও মাত্র 2 ইঞ্চি। শুয়ে থাকা অবস্থায় মানুষের হাইট অতটা বোঝা যায় না, ফলে প্রফেশনাল মেকআপ আর্টিস্টের করা বার্ন মেকআপে চেনার কোনো উপায় ছিল না যে যিনি নার্সিংহোমে বন্ধ ঘরের পেছনে শুয়ে আছেন তিনিই আসলে প্রতাপ। সেই মেকআপ আর্টিস্টকে নার্স সাজিয়ে রেখে দেওয়া হলো নার্সিংহোমে। এছাড়া 2 জন ডাক্তার, একজন রাতের নার্সকে টাকা এবং একই সঙ্গে হুমকি দিয়ে রাজি করানো হলো প্রতাপের খেলায় অংশগ্রহণ করতে। নিজের নার্সিংহোমে জাল রিপোর্ট তৈরি করানো কোনো ব্যাপার নয়। সেই রিপোর্ট কলকাতার বড় ডাক্তারকে পাঠানো হলো। তাঁরা দেখে বললেন ট্রিটমেন্ট সব ঠিকই চলছে, কিন্তু কোনো ডাক্তার এসে প্রতাপকে একবারও নিজে পরীক্ষা করে দেখেননি। তাহলেই সব জারিজুরি ধরা পড়ে যেত। দম নিয়ে ভিক আবার বলতে শুরু করল, এখানেই খেলা শেষ নয়।
ব্যাপারটাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য প্রতাপ 4 মাস ধরে ধীরে ধীরে ডায়েটের মাধ্যমে নিজের ওজন কমিয়ে ফেলতে শুরু করলেন। আপনারা হলিউডের দ্য মেশিনিস্ট নামের ছবিটি দেখেছেন কিনা আমি জানি না, তবে ওই ছবিতে অভিনয় করার জন্য ক্রিশ্চিয়ান বেল ডায়েটের মাধ্যমে নিজের ওজন প্রায় 30 কেজি কমিয়ে ফেলে হাড়গিলে চেহারা বানিয়ে নিয়েছিলেন। প্রতাপও এই একই পদ্ধতি অনুসরণ করলেন। প্রজ্ঞা নিজে একজন নিউট্রিশনিস্ট। তাঁর দেওয়া ডায়েটে 4 মাসে না খেতে পাওয়া শীর্ণ এক রোগীর চেহারা বানালেন প্রতাপ। এতে দুটো লাভ হল। প্রথমত, মেকআপ ভেদ করে তাকে আইডেন্টিফাই করা আরও কঠিন হয়ে গেল। সেই সঙ্গে পাবলিক সিম্পাথি গেইন করাটাও সোজা হয়ে গেল। দ্বিতীয়ত, যখন তিনি বিদেশে পালাবেন, কলকাতা এয়ারপোর্টে কোনো ডাক্তার তাকে পরীক্ষা করবে না, সেটা তিনি নিজে খোঁজ নিয়ে নিয়েছিলেন। ইমিগ্রেশন অফিসারের পক্ষে এরকম পারফেক্ট প্রফেশনাল প্রস্থেটিক মেকআপ ধরে ফেলা সম্ভব ছিল না। কিন্তু লন্ডনে পৌঁছে ইমিগ্রেশনে ডাক্তার দিয়ে রোগী পরীক্ষা করানোর ব্যবস্থা আছে কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন না। তাই লন্ডনে বার্নের পেশেন্ট সেজে ঢোকাটা ছিল একটু চাপের। ক্যান্সার পেশেন্টের খুব ওয়েট লস হয়। হাড়গিলে একটা মানুষকে কিছু ফেক রিপোর্টসের সাহায্যে স্টমাক ক্যান্সারের পেশেন্ট হিসেবে চালিয়ে দেওয়া খুব সোজা। এয়ারপোর্টে ডাক্তার পরীক্ষা করলেও বাইরে থেকে কিচ্ছু বুঝতে পারতেন না। আরে তাঁরা তো আর এয়ারপোর্টে এন্ডোস্কোপি করতেন না। ক্লিনিক ছাড়া এই টেস্ট করা সম্ভব নয়। তাই বাইরে থেকে পরীক্ষা করে রিপোর্ট দেখেই তাকে ছেড়ে দিতেন। সেই জন্য আরেকটা ডুপ্লিকেট ফাইল তৈরি করে রাখা ছিল। তাতে স্টমাক ক্যান্সারের পেশেন্ট হিসেবে প্রতাপবাবুর ডকুমেন্ট রেডি ছিল। যে পাসপোর্টটা অফিসে স্ট্যাম্প মারতে যাচ্ছিলেন, সেইটা ছিল প্রতাপবাবুর রুগ্ন চেহারার ছবিওয়ালা অম্বরীশ বাবুর নামে একটা জাল পাসপোর্ট। এরকম পাসপোর্ট কলকাতার মতো যে কোনো বড় শহরে তৈরি করানো সম্ভব, এবং এই জাল পাসপোর্ট প্রস্তুতকারকরা এতটাই অ্যাডভান্সড যে এদের কারচুপি ধরা খুব কঠিন। এবার একটু থেমে এক ঢোক জল খেয়ে ভিক আবার শুরু করল। প্রতাপ খুব ভালোভাবেই জানতেন যে কারখানায় পুড়ে যাওয়ার পর বডিগুলো আইডেন্টিফাই করতে ডিএনএ টেস্টের ব্যবহার করা হবে, আর প্রজ্ঞাকে ডাকা হবে বাবার দেহ শনাক্ত করার উদ্দেশ্যে ডিএনএ দেওয়ার জন্য। সেই ডিএনএ টেস্টের রিপোর্ট কিভাবে মিলে যাবে সেটা প্রতাপ একমাত্র জানতেন, তবে প্রজ্ঞা সত্যিটা জানতেন না। উনি প্রজ্ঞাকে বুঝিয়েছিলেন যে ডিএনএ টেস্টের রিপোর্ট উনি ওনার সোর্স দিয়ে কারচুপি করাবেন। প্রজ্ঞা তো আর জানতেন না যে ডিএনএ টেস্ট করবে আমাদের উৎপল, যার হাত দিয়ে জল গলতে পারে কিন্তু জাল রিপোর্ট গলবে না। আমার নির্দেশে আজ সকালেই প্রজ্ঞাকে আসল সত্যিটা জানিয়ে দেওয়া হয়েছে। এবারে আইন তাকে কতটা শাস্তি দেবে সেটা বিচার্য, তবে অজান্তে যে তিনি নিজের বাবাকেই পুড়িয়ে মারতে সাহায্য করেছেন এটা জানাটাই প্রজ্ঞার সব থেকে বড় শাস্তি। অনেকগুলো ঘটনা কিন্তু এখনো অপরিষ্কার থেকে গেল। দাঁড়া, আমাকে শেষ করতে দে। প্ল্যানটা ঠিকঠাক চললেও মূল বাগড়াটা দিলেন বিমলেশ। তিনি কিছু গন্ডগোল আন্দাজ করে প্রজ্ঞাকে গৃহবন্দী করলেন। নার্সিংহোম, বাড়ি আর কারখানায় পাহারা বসালেন। চিরুনি তল্লাশি শুরু করে দিলেন সিড কোড আর পাসওয়ার্ডের খোঁজে। কোড আর পাসওয়ার্ড এমন জায়গায় লোকানো ছিল সেটা সাধারণত খুঁজে পাওয়া সম্ভব নয়। সে কথায় আমি পরে আসছি। প্রতাপ হয়তো আরও আগেই লন্ডনে পালিয়ে যেতেন যদি বিমলেশ এইভাবে তাকে আটকে না দিতেন। তবে তার আশা ছিল যে বিমলেশ আস্তে আস্তে হাল ছেড়ে দেবেন। সেই সুযোগে তিনি তার ওজনটা 4 মাস সময় অনেকটা কমিয়ে ফেলেন এবং বারংবার ইনফেকশনের নাটক করে লন্ডনে স্টেম সেল থেরাপির গল্পটা ভালো করে সাজাতে শুরু করেন, যাতে তার প্রতি আর কোনো রকম সন্দেহ না থেকে যায়। এভাবে 4 মাস কেটে যাওয়ার পরে হঠাৎ করে সরোজবাবু সিবিআই ইনভেস্টিগেশনের কথা তুলে নতুন বিপদ ডেকে আনলেন। প্রতাপ ভেবে দেখলেন সিবিআই যদি এসে সরেজমিনে তদন্ত করে হয়তো সব কিছু বার করে ফেলবে। লোকাল পুলিশ না হয় তেমন কিছু করতে পারছে না, কিন্তু সিবিআই এলে অম্বরীশকে হয়তো বাইরের ডক্টর দিয়ে পরীক্ষা করানোর কথা বলতে পারে, আর সেটা হলেই তো সব শেষ। তাই সরোজবাবুর উপর 2 বার প্রাণঘাতী হামলা করানোর চেষ্টা করলেন। সরোজবাবু তখন আমার কাছে এসে উপস্থিত হলেন। প্রতাপবাবুর বিপদ বাড়ল,
আমি সরোজবাবুকে প্রাইভেট সিকিউরিটি দিয়ে প্রোটেকশন পাইয়ে দিলাম। সেই সঙ্গে সঙ্গে নিজে নেমে পড়লাম মাঠে। উনি ডার্টি প্লে করে প্রথমেই আমাকে রাস্তা থেকে সরাতে চেয়েছিলেন। আমার ভাইয়ের মাথা লক্ষ্য করে পাথর ছোঁড়া আর তার সঙ্গে হুমকি চিঠি। খুব ডেসপারেট না হলে এই ধরনের নোংরা কাজ কেউ করে না, কিন্তু ভিক্টর চ্যাটার্জিকে উনি চিনতেন না। হুমকি পেয়ে আমার জেদ গেল বেড়ে। ঠিক করলাম এর একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। পরদিন কল্যাণী গিয়ে যখন নার্সিংহোমে গেলাম, তখন প্রতাপ আবার প্রমাদ গুনলেন। সেদিন রাতেই তড়িঘড়ি নার্সিংহোমে অম্বরীশ বাবুর উপরে খুনের চেষ্টার নাটক করালেন, যাতে সন্দেহটা বিমলেশের উপরে গিয়ে পড়ে। তাই পড়ল, আর বিমলেশ একটা ভুল করলেন। বোকার মতো সেদিন ফেরার পথে আমার পেছনে বাইক বাহিনী লাগিয়ে দেন। উদ্দেশ্য ছিল আমাকে শাসানো, যাতে আমি ইনভেস্টিগেশনে বেশি মাথা না গলাই। কেন তিনি চাইছিলেন না আমি ইনভেস্টিগেশন করি, সেটার উত্তর হয়তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ভালো দিতে পারবে। যাই হোক, এরপর বিমলেশ সিপির চাপে অম্বরীশ বাবুকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে বাধ্য হলেন। বিমলেশকে খুন করানোর হয়তো দরকার হতো না, বিশেষ করে সেটা যেখানে খুবই রিস্কি ব্যাপার। কিন্তু বিমলেশ প্রজ্ঞার সামনে একটা কথা বলে খুব গোলমাল করে ফেলেন। কথাটা আয়ুষ্মান আমাদেরকেও ফোনে বলেছিল। লন্ডনে বিমলেশবাবুর চেনা ব্যবসায়ী বন্ধু আছেন। প্রয়োজন হলে তাঁর লোকের মাধ্যমে উনি লন্ডনে অম্বরীশবাবুর উপর নজরও রাখতে পারবেন। এই ব্যাপারটা প্রচণ্ড বিপজ্জনক ছিল প্রতাপের পক্ষে। বুঝলেন, বিমলেশ বেঁচে থাকলে লন্ডনে পালিয়েও কোনো নিস্তার নেই। সরোজবাবু দুবার হামলার পরে সিকিউরিটির পেছনে গুটিয়ে গেছেন। অশোকবাবু প্রজ্ঞার প্রেমে অন্ধ, কিন্তু তার পথের কাঁটা তখন দুজনই, বিমলেশ আর আমি। তাই দুজনকেই সরাবেন ঠিক করলেন। বিমলেশকে সরিয়ে দিলেন রোড অ্যাক্সিডেন্ট করিয়ে, আর আমাকে সরাতে গেলেন কারখানার বাইরে গুন্ডা দিয়ে আক্রমণ করিয়ে। প্রতাপ অভয়কে জানিয়েছেন কাল ওনার লোক কল্যাণী স্টেশন থেকেই আমাদের গোপনে ফলো করছিল। যে টোটোওয়ালা, যে আমাদের স্টেশনে নিয়ে গেল, সেও প্রতাপের লোক। সেই ফোন করে খবর দিয়েছিল যে আমরা স্টেশনে যাচ্ছি। কারখানা থেকে বেরোনোর পরে আমাদের ওপরে হামলা করা হয়, কিন্তু আমরা বেঁচে যাই। বেগতিক দেখে তড়িঘড়ি সিআরপি লেভেল আরও বেড়ে যাচ্ছে ইত্যাদি বলে আজ সকালেই লন্ডনে পালাবার চেষ্টা করলেন। এনিওয়ে, বাকিটা তো আপনারা জানেনই। সরোজবাবু জিজ্ঞাসা করলেন, টাকাটা কোথায় ছিল? সে এক মজার ব্যাপার। আয়ুষ্মান পাজলটা অর্ধেক সলভ করেছিল ঠিকই, কিন্তু পুরোটা পারেনি। টাকা বলতে এখানে সিড কোড আর পাসওয়ার্ড, এই দুটো জানা থাকলে যে কোনো একটা নতুন ওয়ালেট কিনে টাকা সেখানে অ্যাক্সেস করা সম্ভব। আসল ওয়ালেটটা হয়তো নষ্ট করে দেওয়া হয়েছে। আয়ুষ্মান আমাদের বলেছিল ক্রিপ্টো ওয়ার্ল্ডে লোকে ইনভিজিবল ইঙ্ক দিয়ে সিড কোড আর পাসওয়ার্ড লিখে রাখে। সেই লেখা একমাত্র পড়া যায় আল্ট্রাভায়োলেট ব্ল্যাক লাইট দিয়ে। প্রতাপবাবুও তাই করেছিলেন, কিন্তু তিনি লিখেছিলেন কোথায়? কারণ লাইব্রেরি, অফিস, নার্সিংহোমের সমস্ত ডকুমেন্ট বিমলেশের লোকেরা অলরেডি ব্ল্যাক লাইট দিয়ে চেক করছিল। তাহলে লেখাটা কোথায়? আমার মাথাটা হঠাৎ করে খুলে দেয় রিকের অন্য একটা উপদেশে। ও আমাকে দুটো কথা বলে, দেওয়ালেরও কান আছে এবং হাইডিং ইন প্লেন সাইট। দুটো কথাই আমার মাথায় প্রচণ্ডভাবে স্ট্রাইক করে। সঙ্গে সঙ্গে মাথায় আসে সাহা ভিলার প্রেয়ার রুমের দেওয়ালটা একেবারে ধবধবে সাদা। বাকি কোনো ঘরে কিন্তু সাদা দেয়াল নেই। প্রেয়ার রুমে কেউ সেরকম ঢোকে না, এবং ওই রুমের একাংশ স্টোর রুম হিসেবেও ব্যবহার করা হয়। অর্থাৎ রুমটা সম্পূর্ণ নেগলেক্টেড। সিড কোড আর পাসওয়ার্ড যদি লিখে রাখতে হয়, তাহলে প্রেয়ার রুমের দেওয়ালই সবচেয়ে সেফ। এখানে কেউ চেক করবে না, আর সেই লেখা তখনই পড়া যাবে যখন সেটা ব্ল্যাক লাইট দিয়ে দেখা হবে। সেটা ভাবতেই মাথায় এলো যে একটা ল্যাডার ওই ঘরেই রাখা আছে, এবং বেশ উঁচুতে একটা বাল্ব আছে। সাধারণত প্রেয়ার রুম আর স্টোর রুম কেউ একসঙ্গে রাখে না। বুঝলাম সেটা করা হয়েছে যাতে মইটা ওই রুমে রাখা যায়। মনে তীব্র সন্দেহ হলো যে কোডটা ওখানেই লেখা আছে।
গতকাল আমি ফ্যান্সি মার্কেটে গিয়েছিলাম। ওখান থেকে দুটো জিনিস কিনি। একটা হলো হার্ডওয়্যার ক্রিপ্টো ওয়ালেট, আর দ্বিতীয়টা হলো আল্ট্রাভায়োলেট ব্ল্যাক লাইট বাল্ব। আমার উদ্দেশ্য ছিল প্রেয়ার রুমে ঢুকে পরীক্ষা করে দেখা আমার অনুমান ঠিক কিনা। এর মধ্যেই বিমলেশের মৃত্যু সংবাদ আসায় সেটা একটু কঠিন হয়ে পড়েছিল, কিন্তু তাও আমি কায়দা করে 5 মিনিটের জন্য প্রেয়ার রুমে ঢুকে যাই এবং মই দিয়ে বাল্বটা চেঞ্জ করে সেই বিশেষ বাল্বটি লাগিয়ে জ্বালাতেই একটা দেয়ালে সিট কোড আর পাসওয়ার্ড ফুটে উঠল। মোবাইলে সেটার ছবি তুলে আবার বাল্ব চেঞ্জ করে বেরিয়ে এলাম। রাতে বাড়ি ফিরেই নতুন কেনা হার্ডওয়্যার ওয়ালেটে সিট কোড আর পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভেট করে টাকাটা অ্যাক্সেস করলাম এবং একটা নামি ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলে তার ডিজিটাল ওয়ালেটে পুরো টাকাটা ট্রান্সফার করে নিলাম। তারপর অ্যাকাউন্টের আইডি আর পাসওয়ার্ড পাঠিয়ে দিলাম পুলিশ কমিশনারের ইমেলে। আমার ধারণা এই ঘরে স্টোরেজ এরিয়াতে সাদা রং রাখা ছিল। সকালে প্রজ্ঞাদেবী বেরোনোর আগে সাদা রং দিয়ে দেয়ালের ওই লেখা মুছে এসেছিলেন। অবশ্য উনি জানতেন না যে টাকাটা অলরেডি হাফিস হয়ে গেছে। হ্যাঁ, পুলিশ কমিশনার আমাদের জানিয়েছেন যে টাকাটা এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইভ্যালুয়েট করছে। কেউ যদি ট্যাক্স বাকি রেখে থাকে, সেই ট্যাক্স দিয়ে দিলে যার যার টাকা তাকে ফিরিয়ে দেওয়া হবে। খুব ভালো খবর। আপনারা আর কিছু জানতে চান? হ্যাঁ, আসল কথাটাই তো জানা হলো না। তুমি পুরো ব্যাপারটা ধরলে কি করে? এটা যে কোনো গোয়েন্দারই সবচেয়ে প্রিয় প্রশ্ন। সবাই শুনুন তাহলে। প্রথম যখন কারখানায় দুর্ঘটনার ঘটনাটা ডিটেলে শুনি এবং জানতে পারি যে বডিগুলো পুড়ে কাঠ কয়লা হয়ে গেছিল, তখনই মনে একটা সন্দেহ হয় যে প্রতাপবাবু বেঁচে কিনা। কিন্তু পরে যখন শুনলাম ডিএনএ টেস্টের রিপোর্ট উৎপল করেছে এবং সেটা 2 বার করা হয়েছে, তখন আমার মনে হলো যে তাহলে প্রতাপবাবু সত্যিই মারা গেছেন। পরদিন কল্যাণীতে গিয়ে সাহাভিলা আর নার্সিংহোমে কয়েকটা ব্যাপার একটু খটকা লাগে, কিন্তু সেগুলোর গুরুত্ব তখন বুঝতে পারিনি। প্রথম হলো ওই অদ্ভুত একটা ঠাকুর ঘর, যার একটা অংশ স্টোর রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। জেনারেলি এরকম কেউ করে না। সেটা করার বিশেষ উদ্দেশ্যটা তো তখনই বুঝে গেলাম যখন পরে টাকাটা উদ্ধার করলাম। সুনীলবাবুর থেকে প্রথম দিন অম্বরীশের অতীত জীবনের কিছু কথা শুনতে পাই, কিন্তু পুরোটা নয়। নার্সিংহোমে গিয়ে যেটা খটকা লাগে সেটা হলো এত ছোট একটা নার্সিংহোম, সেখানে সিঙ্গেল বেড একটা বার্ন ইউনিটে এত অ্যাডভান্স ফেসিলিটি কেন? ইউনিটটা তো নতুন হয়েছে শুনলাম, তাহলে এত এক্সপেন্সিভ বার্ন ইউনিট কি করে কারোর জন্য বানানো হলো? আসলে হাইফাই বার্ন ইউনিটটা না বানালে, যদি কলকাতার ডাক্তার বলতেন যে ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে না, কলকাতায় শিফট করুন, তাহলেই তো মহা মুশকিলে পড়তেন প্রতাপবাবু। পরের ব্যাপারটা হলো আমাদের ওপরে যে হামলাগুলো হয়েছে সেগুলোর প্যাটার্ন। বিমলেশবাবুর কাজটা খুব উঁচা ছিল। তিনি সোজাসুজি বাইক বাহিনী আমাদের পেছনে পাঠিয়ে দিয়েছিলেন। এটা একরকম মোডাস অপারেন্ডি। আর অশোকবাবুর লোক গোপনে আমাদের ওপর নজর রাখছিল, কিন্তু কোনো হামলার উদ্দেশ্য ছিল না। এটা আবার আরেক রকম। তাহলে কেউ একজন নেপথ্যে আছে যে বাকি অ্যাটাকসগুলো করিয়েছে, অর্থাৎ রিকের মাথা লক্ষ্য করে পাথর ছোঁড়া এবং কারখানার বাইরে আমার ওপরে আক্রমণ। এই দুটো আক্রমণ অনেক বেশি গোল ওরিয়েন্টেড। বুঝলাম, এই দুটো আক্রমণ যে করিয়েছে সেই সরোজবাবুর উপরেও হামলা করিয়েছিল এবং বিমলেশকে খুন করিয়েছে। সবচেয়ে অদ্ভুত লেগেছিল নার্সিংহোমের অম্বরীশবাবুর উপরে হামলার চেষ্টাটা। যতগুলো হামলার কথা এতক্ষণ বললাম, তার মধ্যে কোনোটাও এতটা আনাড়ি নয়। একজন প্রফেশনাল খুনিকে নার্স সন্দেহ করে দরজা বন্ধ করে দেবে এবং তারপরে সে বন্ধ দরজার ওপরে ফ্রাস্ট্রেশনে গুলি চালাবে, এটা জাস্ট হাস্যকর। বুঝতে পারছি যে নার্সিংহোমের হামলাটা পুরোটাই লোক দেখানো, শুধু দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা করা হয়েছে। তখনই আবার নতুন করে একটা সন্দেহ দেখা দেয় যে প্রতাপবাবু সত্যি বেঁচে আছেন কিনা, কিন্তু তখনও মাথায় আসছিল না যে ডিএনএ কিভাবে মেলানো সম্ভব। সন্দেহটা আরও জোরালো হলো কারখানায় গিয়ে, বিশেষ করে অম্বরীশবাবুর ঘরে ঢুকে।
সেখানে মাটিতে অনেক আদলা ইট আর কাঁচের টুকরো ছড়ানো। রিক বলল ছাদ আর দেয়াল ভেঙে ইট পড়েছে, কিন্তু আমরা তো তার আগে পুরো ওয়েস্ট উইংটা ঘুরে এসেছিলাম, আর কোনো জায়গায় তো ওরকম ইট পড়ে থাকতে দেখিনি। প্রথম ওই ঘরেই হোঁচট খেয়ে রিক মাটিতে পড়ল। আসলে ওই ইটগুলো বাইরে অর্থাৎ নিচ থেকে ছোঁড়া হয়েছিল জানলা ভাঙার জন্য। জানলা ভেঙে কেউ বাইরে ঝাঁপ মারলে কয়েকটা কাঁচের টুকরো ভেতরে পড়ে থাকতে পারে ঠিকই, কিন্তু বেশিরভাগই গিয়ে পড়বে বাইরে। সেখানে এতগুলো কাঁচের টুকরো ঘরে কেন ছড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায়? বুঝলাম, কাঁচের জানলাটা ভাঙা হয়েছে বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে নয়। ইসমাইল জি এসে যখন নিজের ঘরে নিয়ে গেলেন, দেখলাম সেই ঘরের জানলাটা অম্বরীশ বাবুর ঘরের ভাঙা জানলা ঠিক ওপরে। আগুন লাগার সময় উনি সেই ঘরেই বসেছিলেন জানলার দিকে তাকিয়ে। সেখান থেকে গঙ্গায় বজরাও দেখেছেন, কিন্তু নিচের ভাঙা জানলা দিয়ে বেরিয়ে আসা ধোঁয়া কেন তার চোখে পড়ল না? বিরাট সন্দেহের ব্যাপার। আসলে জানলা তখন তো ভাঙাই ছিল না, ভাঙা হয়েছে তো পরে, সুযোগ বুঝে, অবশ্যই পুলিশ ইনভেস্টিগেশনের আগে। ইসমাইলজি এই কথাও বললেন যে কারখানায় দাহ্য পদার্থ স্টোর করা থাকতো বলে উনি জানতেনই না। বুঝলাম, দাহ্য পদার্থ আগুন লাগানোর উদ্দেশ্য নিয়েই এখানে রাখা হয়েছে, আর সেই কাজটা করার সবচেয়ে বেশি সুবিধা ছিল প্রতাপবাবুর নিজের। তারপর ইসমাইলজির মুখে অম্বরীশের পুরো ইতিহাসটা জানার পরে নিশ্চিন্ত হলাম যে প্রতাপবাবু বেঁচে আছেন এবং ডিএনএ মিলে গেছে, কারণ অম্বরীশই প্রজ্ঞার আসল বাবা। কিন্তু সেটা মুখে বললে তো হবে না, প্রমাণ করতে হবে। তাই সমস্ত ডিটেল উৎপলকে পাঠালাম, আর উৎপল কত ভালো কাজ করেছে তা তো ওর মুখেই শুনলেন। ভিক প্লেট থেকে একটা সিঙাড়া নিয়ে মুখে পুরল। আর কিছু বলা বাকি ছিল না। গেস্টরা একে একে বিদায় নিলে আমি ভিককে জিজ্ঞেস করলাম, তুমি ফ্যান্সি মার্কেট থেকে আমার জন্য কি গিফট এনেছ? দিলে না তো? আরে এই ওটার কথা ভুলেই গিয়েছিলাম, দাঁড়া। ঘরে ঢুকে 1 মিনিটের মধ্যে একটা বাক্স নিয়ে এলো ভিক, যেটা দেখে আমার মন আনন্দে নেচে উঠল। বাক্সটা দেখেই বুঝলাম সেটা এয়ারসফটের একটা হ্যান্ডগান। একে চলতি কথায় বলে এয়ার পিস্তল। এগুলো ব্যবহার করতে লাইসেন্স লাগে না, টার্গেট শুটিংয়ের জন্য ইউজ হয়। এই দিয়ে বড়জোর পাখি মারা যেতে পারে। বাক্সটা খুলে একেবারে অরিজিনাল পিস্তলের মতো দেখতে এয়ার পিস্তলটা আমার হাতে তুলে দিয়ে ভিক বলল, বাইরের বাগানে একটা টার্গেট লাগিয়ে এসেছি, এ প্রান্ত থেকে ও প্রান্ত 6 মিটার ডিস্টেন্স পাবি, ট্রাই করে দেখ, এখনো আলো আছে। আমি দেরি না করে বাইরে এলাম। বাগানের এক প্রান্তে একটা গাছে সাদা রঙের টার্গেট লাগানো আছে দেখতে পেলাম। অন্য প্রান্তে এসে টার্গেটটাকে নিশানা বানালাম। মাঝখানে পথটা ক্লিয়ার নয়, গাছের ডাল ঝুলছে, পাতা নড়ছে। তারই ফাঁক দিয়ে মাঝে মাঝে টার্গেটটা দেখতে পাচ্ছি। সেই অবস্থাতেই খুব তাড়াতাড়ি 6টা বুলেট ফায়ার করলাম। কাছে গিয়ে দেখলাম 6টাই বুলসআই। আজ কাহিনী শুনলেন ডক্টর অমৃতেন্দু মুখার্জির ভিক্টর চ্যাটার্জি সিরিজের কাহিনী ক্রিপ্টো রহস্য অন্তিম পর্ব। বিভিন্ন চরিত্রে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের নাম আপনারা পাবেন ডেসক্রিপশনে। যারা সময় নিয়ে ধৈর্য ধরে 2টি পর্বই শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহিনী সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। আর হ্যাঁ, নতুন গোয়েন্দা ভিক্টর চ্যাটার্জিকে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।